আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, কেমন আছেন সবাই? তোমাদের আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি। সালাম। স্যার, আজকে সংখ্যা কম হওয়ার কথা, যেহেতু শুধু মাদ্রাসা, এবং সেই সাথে আর একটা বিষয় বলি। আসলে শুধু মাদ্রাসা হওয়ার কারণে এটা একটু জটিল। আমরা সামনে আগাই ইনশাল্লাহ বিস্তারিত বলতে পারবো। স্যার, একটু সময় দিবেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। একটু রেসপন্স করবেন। জি, জি স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম এনটিআরসি নিয়োগ প্রস্তুতি বিষয়ক অনলাইন এই কার্যক্রমে। আপনাদের সাথে রয়েছেন মোল্লা সালেহ স্যার, একটা আওয়াজ আসে, মিউট করে দেন ওইটা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটি বোর্ড বাজার গাজীপুর। স্যার, আমরা আজকে কথা বলবো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কেন্দ্রিক যে সকল বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে, এবং সেই সাথে একটা আশঙ্কার বিষয় যে এখানে আমাদের আসলে বিশাল দরিয়া। এখন এইখান থেকে আহ নেওয়াটা একটু কঠিনও, যে আসলে কোথা থেকে আসবে, কিভাবে আসবে। আমরা যদি এটাও করি যে দেখা গেল যে জেনারেল পার্ট করলো 40, এই পার্টটা করলো 40, তারপর কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে অর্থাৎ মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয় যেখানে আছে, এখানে কিন্তু তাও 4টা বিষয় আছে সরাসরি আরবি রিলেটেড বিষয়। আল আল কোরআন আল কারিম, আল হাদিস, এরপর আকাদ ও ফিকহ, এবং আল লুগা আল আরাবিয়া, 4টা বিষয় আছে। এরপরে মাদ্রাসা সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো তো আছেই। তো সুতরাং এখানে দেখা গেলো যে তাও যদি আমরা ধরি যে প্রতি বিষয়ে 10, তা আল কোরআন থেকে 10, এটা কিন্তু হিউজ একটা, আসলে এত বড় সিলেবাস থেকে আমাদের মাত্র 10 মার্কের প্রশ্ন আসবে। এটাও কিন্তু আসলে একটা খুবই জটিল বিষয়, যে আসলে কোথা থেকে আসবে, কিভাবে আসবে। তো যেটা মনে হয় এটা খুব গভীর থেকে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমরা আল কোরআনে কিন্তু কোনো সিলেবাস নাই, এই পর্যন্ত পাই নাই। তবে স্যার, আমরা জানি যে এনটিআরসি 19তম যে নিবন্ধন আছে, সেখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তো সেটারও একটা সিলেবাস অনলাইন জগতে অ্যাভেলেবল। তবে এটা মনে রাখি যে যে সিলেবাসটা সেটা কিন্তু অসমর্থিত সূত্রে। অসমর্থিত সূত্র বলতে মানে সেটা এনটিআরসি এর সিলেবাস, কিন্তু এনটিআরসি এখনো প্রজ্ঞাপন আকারে পাবলিশ করেনি। আমরা দেখেছি যে আহ, সহকারী মৌলবীদের জন্য একটা সিলেবাস করা হয়েছে, এবং প্রভাষকদের জন্য সিলেবাস করা হয়েছে। তো প্রভাষক জন্য যে সিলেবাস, সেখানে আমাদের ডক্টর নুরুল্লাহ স্যার, আমাদের বিএমটির উপাধ্যক্ষ স্যার, তিনি সরাসরি সংযুক্ত ছিলেন। এবং এখানে একটা এক, অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে, সেটা একটু বলি। আসলে এনটিআরসি যে সিলেবাসটা ছিল, এটা ছিল একটা গোপনীয় বিষয়। তো মোট 4জন দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই সিলেবাসটা প্রণয়নের জন্য। আমাদের বিএমটি থেকে ভাইস প্রিন্সিপাল স্যারও ছিলেন। তো এই 4জনের ভিতর থেকে কেউ একজন, আমাদের ডক্টর নুরুল্লাহ স্যার না, সেটা নিশ্চিত করে বলতে পারি, কেউ একজন এই সিলেবাসটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছেন। তখন কিন্তু এনটিআরসি কর্তৃক কিন্তু 4জনকে শোকজ করা হয়েছিল। একদিন আমাদের একটা ইনহাউস প্রশিক্ষণ চলতেছিল, তখন নুরুল্লাহ স্যার এটা আমার সাথে শেয়ার করতেছিলেন, যে যেহেতু এই সিলেবাসটা একটা গোপনীয় বিষয়, এবং এটা পাবলিশ করবে এনটিআরসি পরিপত্র আকারে বা বিজ্ঞপ্তি আকারে পাবলিশ করবে। তো তার আগে যারা মূলত এই সিলেবাস প্রণয়নের সাথে সংযুক্ত ছিলেন, তাদের কেউ একজন এটাকে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এনটিআরসি সেই 4জনকে শোকজ করেছিল। এবং সেই সিলেবাসটাই মূলত এখন অনলাইন জগতে ঘুরে বেড়াচ্ছে, সবাই এইটার আলোকেই সকল ধরনের কাজ করতেছে। তো স্যার, আসলে যেটা বলতেছি যে এটা আমাদের মাদ্রাসায় আমরা যারা আছি, তো আমাদের জন্য নম্বর অল্প, কিন্তু সিলেবাসটা কিন্তু বিশাল পরিমাণের। আমরা ইতিপূর্বে দেখলাম যে মোট বিষয় আছে 8টি বিষয়। তাহলে 8টি বিষয় যদি আমরা 10 করে ধরি, তাহলে প্রতি বিষয় অর্থাৎ 8টা বিষয় 10 করে আসবে, যেহেতু 80 মার্কস।
আর এইখানে যদি আবার মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়ে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, তাহলে তাহলে কিন্তু আবার একটু ভিন্ন টাইপের হবে। কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই স্পষ্ট না। আমরা যা কিছু বলছি, যা কিছু করছি, বা ফেসবুকে আমরা যা কিছু দেখছি, সবকিছু মূলত একটা ধারণার উপরে, যে এমনটা হতে পারে, এমনটা হতে পারে, অর্থাৎ অনুমেয়। এই অনুমেয় ধারণা থেকে মূলত এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলতেছি। তাহলে মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়টাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কেন্দ্রিক যেটা হবে সেটা হচ্ছে একটা আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ। এরপরে আল কোরআন, আল হাদিস, আকাইদ ও ফিকহ এবং আরবি। তাহলে এখন আমরা যা কিছু বলতেছি সব কিন্তু কিন্তু আসলে ধারণার উপরে। তো দেখা গেলো যদি মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয় যদি 40 মার্কস রাখা হয়, দেখা গেলো যে মোট 80 মার্কস আছে, এর ভিতরে 40 হচ্ছে জেনারেল বিষয় আর 40 হচ্ছে মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়। তাহলে 40 করলেও কিন্তু এর ভিতরে প্রশাসনিক একটা বড় অংশ থাকবে, কারণ যেহেতু প্রশাসনিক পরীক্ষা একটা বড় অংশ দখল করবে প্রশাসনিক বিষয়গুলো। তাহলে সেই একটা থাকবে। আর তাহলে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রশাসনিক অংশ আর একটা হচ্ছে মাদ্রাসা রিলেটেড সাবজেক্ট। মাদ্রাসা রিলেটেড 4টা সাবজেক্ট বলা হয়, আল কোরআন, আল হাদিস, আকাইদ ও ফিকহ এবং আল লুগা আল আরাবিয়া। এই 4টাকে আরবি বিষয় বলা হয়। তাহলে আমরা যদি এইভাবে বিভাজন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরলাম যে প্রশাসনিক বিষয় থাকবে 20, আর এই 4টা বিষয় থাকবে 20। আবার যদি এইভাবে বিভাজন করি তাহলে 4টা বিষয় যে 20 থাকবে, তাহলে প্রতি বিষয় থাকবে হচ্ছে 5 নম্বর করে, 4 5 20। তাহলে আল কোরআন বিষয়ে আমরা এখন যেটা ফলো করব, অর্থাৎ সহকারী মৌলভী বা প্রভাষকের যেই সিলেবাসটা আছে, এটাকে আমাদের আইডল ধরতে হবে। কারণ যেহেতু ইন্টারসিএ কর্তৃক অষ্টম এনটিআরসিএ বা প্রতিষ্ঠান প্রধানের জন্য সুপার, সহ সুপার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের জন্য কোনো সিলেবাস ওইভাবে প্রণয়ন এখনো পর্যন্ত আমরা পাইনি। সুতরাং সহকারী মৌলভী এবং প্রভাষক আরবি তাদের জন্য যে সিলেবাসটা আছে এখন সেটাকে আমাদেরকে স্ট্যান্ডার্ড ধরে সামনে আগাইতে হবে। কারণ এছাড়া কিন্তু আমাদের আসলে ওইভাবে কোনো দিক নির্দেশনা নাই। তাহলে সেটা যদি আমরা ধরি তাহলে প্রশাসনিকের বাইরে তাহলে 4টা যে সাবজেক্ট আছে, তাহলে প্রতি সাবজেক্টে কিন্তু আমরা পাচ্ছি 5 মার্কস। যদি এমনটা হয়, ভিন্ন হতে পারে। তাহলে আল কোরআনের জন্য 5 মার্কস। তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা আসলে আহ চিন্তার বিষয় যে আসলে এই পুরো আল কোরআন থেকে 5 মার্কসের প্রশ্ন করবে। তাহলে 5 মার্কস করলে ঠিক কত গভীরে যেতে পারে। সুতরাং আমার যেটা ধারণা একদম যে খুব কঠিন বিষয় প্রশ্ন করবে তা না, একদম যেহেতু প্রথম আসসালামু খুব আলাইকুম। অল্প টাইপের। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, না একটু নাম পরিচয় বলে জিজ্ঞেস করবেন। জি, শরীফুল ইসলাম স্যার বলতেছি যে প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য তো আলাদা বিষয়, আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনার সাথে হলো কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, ইসলামী শিক্ষা। জি হ্যাঁ, এইগুলো এখন আপনার কি মানে কি বলতে চাচ্ছেন, বা আপনার আমার সাথে কি শেয়ার করতে চাচ্ছেন একটু বলবেন। মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আর প্রশাসনিক ব্যবস্থা কি একই না ভিন্ন? জি, প্রশাসনিক তো ভিন্ন স্যার। আমরা বলি যে এমপিও নীতিমালা, এটা তো হাই স্কুলের জন্য একরকম, মাদ্রাসার জন্য একরকম, কারিগরের জন্য একরকম। তাহলে আমরা এই প্রশাসনিক বিষয়গুলোকে, প্রশাসনিকের কিছু কিছু বিষয় আছে জেনারেল, সকল বিষয়ের জন্য সমান, আর্থিক নীতিমালা সহ বিভিন্ন কিছু আছে, ছুটি বিধিমালা, পেনশন বিধিমালা, মানে এরা সকল বেসরকারি শিক্ষকের জন্য সমান কিছু কিছু বিষয়। আর ধরেন যে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো যেটা আছে, এটা কিন্তু অধিদপ্তর থেকে অধিদপ্তরে ভিন্নতা আসবে। স্যার তাহলে হচ্ছে আমরা যে প্রশাসনিক দিকটা আছে এটা কিন্তু আমরা আবার মোটাটাকে দুই ভাগে ভাগ করি। কিছু কিছু প্রশাসনিক বিষয়গুলো আছে যেটা হচ্ছে সকল বেসরকারি শিক্ষকদের জন্য প্রযোজ্য, আর কিছু কিছু প্রশাসনিক বিষয়গুলো আছে সেগুলো মাদ্রাসার জন্য একরকম, কারিগরির জন্য একরকম, হাই স্কুল বা কলেজের জন্য একরকম। তো প্রশাসনিক যখন করবে, আমার মনে হয় যেহেতু পরীক্ষা ভিন্ন ভিন্ন হবে, তখন কিন্তু আহ, বেশি গুরুত্ব দেওয়া হবে মাদ্রাসার বিষয়ে, মাদ্রাসা বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, কারিগরি ক্ষেত্রে কারিগরি বিষয়কে গুরুত্ব হবে। আর যেগুলো জেনারেল বিষয় আছে সেগুলো তো থাকবেই।
তাহলে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আসলে সিলেবাসটা কিন্তু আসলে আমাদের নম্বর অল্প কিন্তু সিলেবাসটা কিন্তু ব্যাপক, এবং অন্যদের ক্ষেত্রে একটু কম, এবং মাদ্রাসার ক্ষেত্রে এসে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে। 4টা সাবজেক্ট, 4টা বা 5টা যদি ধরি, যদি ইসলামী শিক্ষা ধরি, তাহলে কিন্তু কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ, আরবি এবং ইসলামী শিক্ষা। তাহলে কিন্তু এর সাথে আফওয়ান কিন্তু স্যার, জি স্যার। আফওয়ান স্যার, মোহাম্মদ কামাল হোসেন গাজীপুর জি থেকে স্যার। কেউ জি কথা বলুন স্যার। বলতেছি। সেটা হলো যে একটু আগে যে স্যার বললো সেই বিষয়টা হলো মূল হলো আমাদের 8টা বিষয়ের উপরে, 8টা সিরিয়াল, 8টা বিষয়ের উপরে একটা সিলেবাস দিছে আমাদের। কিন্তু সেখানে 6 নাম্বারটা হলো প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন বিধি প্রবিধি নীতিমালা। এটা আপনি একটা ওরিয়েন্টেশন ক্লাস করাইছেন আমাদেরকে জি জি ইতিপূর্বে। জি স্যার। আর ওই যে এই মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাপনা বিষয়গুলো 4টা সাবজেক্ট, এটা টোটাল 2টা বড় ক্লাস আমাদের প্রয়োজন। 2টা আপনি জি একত্রে ইনশাল্লাহ, জি আনছেন ইনশাল্লাহ। মনে হচ্ছে। জি অবশ্যই, জি অবশ্যই। আজকেও মনে করেন যে আমরা আসলে একটা নির্ধারণ করবো যে কোথায় পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, আমরা একটা সিলেবাস জি সম্পর্কে স্যার, ধারণা নিচ্ছি। কারণ জি আসলে স্যার, জি স্যার। এবং সেই সাথে স্যাররা, আমরা জানি যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কিন্তু এনটিআরসি কে একটা চিঠি লিখছে, যেহেতু এটা মাদ্রাসার হ্যাঁ, প্রশাসনিক পদ, যেন এই বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি করা হয়। তাহলে জি তখন স্যার। কিন্তু আবার অর্থাৎ আমরা কিন্তু সবই কিন্তু ধারণার উপরে বা অনুমানের উপরে বলতেছি। তাহলে যদি না সেটা যদি আমারও মনে বাস্তবায়ন, জি স্যার, স্যার, জি। আমারও মনে হচ্ছে যে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান এগুলো পাস করে থাকবে। আর বাকি সবই আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা এবং মাদ্রাসা কেন্দ্রিক সাবজেক্ট থাকবে, এরকম মনে হচ্ছে আমার কাছে। যে এটাই হচ্ছে আমাদের ধারণা আর কি। আর সেই সাথে বলছে কি যে আসলে আমরা মানে আমাদের অর্থাৎ কারিগরি বা হাই স্কুলের চেয়ে মাদ্রাসার আমাদের একটু মানে ঝামেলাপূর্ণ, আমাদের পরিশ্রম করতে হবে বেশি কি জন্য, যে পুরো বাংলা থেকে 5টা প্রশ্ন। তাহলে এটা অর্থাৎ সিলেবাস কিন্তু ব্যাপক, নম্বর হচ্ছে 5। তো এই 5 নম্বরের জন্য খুব যে গভীরে যাবে সেটা না, আমরা মোটামুটি বেসিক যে বিষয়গুলো আছে, আসলে এটা একটা জটিলই, ধরেন যে পুরো বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থেকে 5 মার্কসের প্রশ্ন করবে। আবার ধরলাম যে ওইদিকে বেশি করবে, এদিকে আল কোরআন, আল হাদিস, আকাইদ, ফিক এখান থেকে ধরলাম কম করবে। তাহলে পুরো আল কোরআন থেকে, অর্থাৎ আমরা যদি এটা বিভাজন করি, ধরে নিলাম যে ওইখানে 40 করবে, এখানে 40 করবে, তাহলেও ধরলাম যে প্রতি বিষয় থাকবে 5 মার্কস বা 10 মার্কস। এই জন্য আমাদের জন্য কিন্তু এটা আসলে খুবই একটা কঠিন বিষয় যে এত বড় সিলেবাস থেকে, এত এত বিষয় থেকে 5 মার্কসের প্রশ্ন, এটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আমরা কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশার ভিতরে। যেহেতু আমাদের পূর্ববর্তী কোনো নমুনা নাই, এই জন্য আমাদের একটু একটু করে সকল বিষয়গুলোই আমাদের একটু ধারণা রাখতে হবে। আর মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়ে যেগুলো আছে, এগুলো কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ, আরবি, এগুলো খুব যে গভীরে যাবে আমার মনে হয় তেমনটা যাওয়ার সুযোগ থাকবে না। আর সেই গভীরে যাবেই বা কিভাবে, কারণ ধরলাম যে আরবিতে ধরলাম যে 5 মার্কস, 5 মার্কসের প্রশ্ন আসবে আরবি থেকে। তো এই 5 মার্কসের প্রশ্ন যে কত গভীরেই বা যাওয়ার সম্ভাবনাটা আছে, স্যার কি বুঝতে পারছি বিষয়টা? এবং সেই সাথে বলি যে আমি স্যাররা অনলাইনে একটা পিডিএফ সংগ্রহ করেছি, যেহেতু প্রস্তুতির বিষয়, প্রস্তুতিতে অবশ্যই গাইড বা হ্যান্ড নোট এই টাইপের কিছু থাকলে খুব সুন্দর হয়। তো সেখানেও মনে করেন যে 4টা বিষয়ের উপরে একটা আছে, 400 পৃষ্ঠার একটা পিডিএফ আছে। তাহলে এই অল্প সময় কিন্তু এত বড় পড়াটা আসলে খুবই জটিল বিষয়। এই জন্য হাই স্কুল এবং কারিগরি আমাদের মাদ্রাসা যারা আছে, আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে, কারণ সিলেবাসটা হচ্ছে ব্যাপক। এখন ধরুন আল কোরআনে ধরলাম 10 মার্কসে, তাহলে আল কোরআনে তো আহ, কয়েকটা সূরা দেওয়া আছে আর কি, অর্থাৎ দাখিল স্তরের যে সূরাটা দেওয়া আছে এবং আলিম স্তরের সূরাটা আছে। যেহেতু দাখিল স্তর এবং আলিম স্তর 2 স্তর মিলেই হতে পারে, তাহলে এই ব্যাপক সিলেবাস থেকে আপনাকে 10টা প্রশ্ন করবে। তাহলে এটা আপনি কোথায় পড়বেন, কোথায় বাদ দিবেন, স্যার কি বুঝতে পারছি বিষয়টা? এখন বলি যে আপনাকে আত্মবিশ্বাসের সাথে পড়তে হবে। শতভাগ সবসময় যে কমন পড়বে সেটা কখনোই না, কিছু বিষয় থাকবে যে আপনি সারা জীবন পড়েও কমন ফেলতে পারবেন না। আবার কিছু বিষয় আছে যে আপনি না পড়লেও এগুলো আপনি পারবেন। আর সুতরাং আমাদের কাজ হবে যে আমরা আত্মবিশ্বাসের সাথে যতটুকু পড়ি, আত্মবিশ্বাসের সাথে আমরা পড়বো, সামনে আগাবো। তাহলেই আমাদের জন্য এটা খুব সবচেয়ে ভালো ফলপ্রসূ হবে। তো আমরা একটু যাই স্যাররা সামনে আগাই, তাহলে আমরা আমাদের এই ক্লাসটাকে আজকে 2 পার্টে ভাগ করছি। একটা হচ্ছে প্রশাসনিক বিষয়গুলো, আর একটা হচ্ছে আমাদের মাদ্রাসার সংশ্লিষ্ট যে বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে। তো প্রশাসনিক বিষয় নিয়ে একটু আগে ইতিপূর্বে আলোচনা হয়েছে, তারপর আমরা একটু আলোচনা করি যে কি কি বিষয় থাকতে পারে, কি কি বিষয়গুলো আছে। এটা হচ্ছে স্যার আমাদের সেই আহ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ধরলাম যে এইদিকে পাস করে করবে। তাহলে সাধারণ জ্ঞান যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী যদি ভাগ করা হয়, তাহলে 5 মার্কস থাকবে সাধারণ জ্ঞানে। তো এই 5 মার্কসের জন্য আপনি বাংলাদেশের কি পড়বেন আর কোনটা বাদ দিবেন, আর আন্তর্জাতিকের কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন। এই জন্য স্যাররা, যারা আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে যে আপনারা মাদ্রাসা সংশ্লিষ্ট যে আইন কানুন নীতি বিষয়গুলো আছে, এইগুলোতে একটু জোর দিবেন। কারণ দেখা গেল যে এমপি নীতিমালা তো একটাই, ছুটি বিধি, এরপর হচ্ছে পেনশন বিধি, কমিটির যে বিষয়গুলো আছে, আপনারা একটু আইন কানুন যে বিধিবিধানগুলো আছে এইগুলোতে জোর দিবেন। কারণ এইগুলো যেহেতু একেবারেই নতুন, আমাদের অজানা। আর দেখবেন যে কোরআন হাদিস, বাংলা, আরবি, আকায়েদ ফিক, আরবি, এগুলো তো আমাদের কিছু না কিছু কিন্তু জানা আছে। অর্থাৎ একেবারে যে শূন্য তা কিন্তু না, আমাদের কিন্তু বেসিক নলেজটা আছে। স্যারেরা ধরেন যে আরবি ব্যাকরণ থেকে আপনাদের কিছু কিছু প্রশ্ন করা যদি হয়, এটা সারা জীবন না পড়লেও এগুলো আপনারা এমনিতেই পারবেন। দেখা গেলো যে মাঝে কত প্রকার বা কোন একটা সিগা, এটা এই যে এটা কোন সিগা, এটা তাহকিক করো। তাহলে এগুলো কিন্তু মোটামুটি দেখা গেলো যে আমরা কিছু 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 না কিছু পারবো। কিন্তু বিধিবিধানগত যে বিষয়গুলো আছে, সেখান থেকে যদি আমরা ভালোভাবে প্রস্তুতি না নিই, তখন কিন্তু আমাদের জন্য খুবই জটিল হয়ে যাবে। কারণ বাংলা, ইংরেজি, গণিত এগুলো যেগুলো আছে মোটামুটি আমাদের কিছুটা আয়ত্ত আছে। কিন্তু একদম নতুন হচ্ছে এই বিধিবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই সকল বিষয়। তাছাড়া এখানে দেখি যে আমরা কয়টা পেলাম। জি, কিছু বলবেন, কেউ শেয়ার করতে চাচ্ছেন? জি স্যার, এই যে বিধিবিধান শুধু খালি এমপিও নীতিমালা পড়লেই কি এই কমন ফেলাইতে পারবো, না এর ছাড়াও আরো অনেক আইন কানুন পড়তে হবে? স্যার আসলে বিধিবিধান তো আমরা বলছি, তাই না? ধরেন এই যে ইতিপূর্বে বলছিলাম, আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে 1130 পৃষ্ঠা, 1160 পৃষ্ঠা। এটা হচ্ছে মনে করেন যে সবসময় ফলো করা হয়। তো এটা কিন্তু খুব কঠিন, এটা জটিল। আমরা মনে হয় স্যাররা 5টার কথা বলছিলাম, যে 5টা, অর্থাৎ যেটা কিন্তু আমরাও আমাদের যে সেশন গুলো আছে সে সেশন গুলোতে কিন্তু আমরা এই 5-6টা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এমপিও নীতিমালা, মাদ্রাসা যেটা আছে। কারণ এর ভিতরে কিন্তু মাদ্রাসা সংশ্লিষ্ট প্রায় সকল বিষয়গুলোই আছে। এমপিও নীতিমালা, এরপরে আছে হচ্ছে পেনশন গ্র্যাচুইটি, বেসরকারি শিক্ষকদের পেনশন গ্র্যাচুইটি, অবসর কল্যাণ তহবিল, এইটা আছে। এরপর আছে ছুটি বিধি, আমাদের বাস্তবিক জন্য দরকার। এরপর হচ্ছে ম্যানেজিং কমিটির যে একটা 2024 সালে একটা নীতিমালা আছে, ম্যানেজিং কমিটির বিষয়। তো স্যাররা হচ্ছে মোটা মোটা দাগে এইগুলো, এবং আর্থিক নীতিমালা। তাহলে স্যাররা হচ্ছে এমপিও নীতিমালা, আর্থিক নীতিমালা, এরপর হচ্ছে ম্যানেজিং কমিটি, ছুটি বিধি, পেনশন গ্র্যাচুইটি বা অবসর কল্যাণ তহবিল সম্পর্কিত যে বিধানগুলো আছে, মোটামুটি এই পাঁচটা সম্পর্কে স্যার মোটামুটি আইডিয়া নিলে। আইনটা কি? জি স্যার। স্যার আইনটা কি? স্যার আইন বুঝি নাই স্যার, আইনটা? মানে বলছে যে আইন, এই যে আইনটা কি? আইনটা হচ্ছে যে আইন, কারণ হচ্ছে এটা কি আমাদের পার্সোনাল সৃষ্ট আইন? তো হচ্ছে অর্থাৎ অ্যাক্ট বা আইন বলা হয়। এটা মনে করেন যে আমাদের সংসদ কর্তৃক যেটা পাস হয়। এই আইনটা আবার 3টা আছে, আমাদের এখানেও আছে আর কি। তাহলে সামনে যাই, সামনে গেলে আমরা পাবো আর কি স্যার। আমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে এটা আইন? যে এটা দেওয়া হয়েছে, অর্থাৎ এটাও শেয়ার করা আছে স্যার। এটা সরাসরি শেয়ার করা আছে, এই চ্যানেলটা আমরা শেয়ার করব। আর মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়ে একটা পিডিএফ সংগ্রহ করেছি কোন একটা প্রচলিত প্রতিষ্ঠানের, যেহেতু তারা কাজগুলো করে, গোছানো আছে, কিন্তু সেখানেও 400+ পৃষ্ঠা। তাহলে এইখান থেকেও যে আসলে কোথায় পড়বো কোথায় বাদ দেবো, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা বড় বিষয়। তো এই জন্য সময় যতটুকুই থাকুক, কারণ এটা সবার জন্যই সমান। কারণ আহ, সকল শিক্ষকরাই কিন্তু আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না যে কোথা থেকে কত কি পরিমাণ আসবে। স্যার আপনি এমসিকিউ দিলে, আপনি তো স্যার বিশেষ ক্যাডার, ওই দেখবেন ওই দিয়ে ইনশাল্লাহ কমন পড়বে। আপনি স্যার এমসিকিউ কারণ আমাদের আমরা গ্রুপে বলি দিয়ে। যে আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করতে হবে। একটা বিষয় যে চাকরিতে এমন আছে যে শতভাগ কখনো কমন পড়বে না, কিছু থাকবে যে আপনার সারা জীবন পড়লে ওটা কমন পড়বে না। আর কিছু বিষয় আছে যে সারা জীবন না পড়লেও ওটা আপনি আপনি প্রশ্ন করতে পারবেন। আর সুতরাং আপনার প্রিপারেশন থাকবে, ধরলাম যে আপনি 80% প্রিপারেশন, এর ভিতরে 50% আপনি কমপ্লিট করতে পারলে আলহামদুলিল্লাহ আহ, লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস। জি আপনাকে স্যার। আত্মবিশ্বাস দেখে আসসালামু যতটুকু আলাইকুম। পড়ি, আত্মবিশ্বাসের সাথে পাঠ পড়তে হবে।
জি স্যার স্যার কেউ মাদ্রাসা, স্যার একটু কথা বলি, যে জি মাদ্রাসা বলুন। শিক্ষা ব্যবস্থাপনা এই বিষয়টা একটু হাইলাইট করেন বেশি, তাহলেই অনেকটা। আর জি কোরআন স্যার। হাদিস ফিকহ এগুলো আমরা নিজেরাও কিছুটা হয়তো করতে পারবো, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা প্রশাসনিক এই দুইটা একটু আপনি সহযোগিতা দেন। জি সেটাই স্যার, আর ওই বিষয়ের জন্য একটা পিডিএফ আমরা গ্রুপে দেবো, সেখান থেকে আপনারা যতটুকু পারেন প্রস্তুতি নেবেন। তো মাদ্রাসা ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, এমপি নীতিমালা, আমরা আজকে এমপি নীতিমালা শুরু করব। এরপরে আরেকটা আছে যে বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী 1979 সম্ভবত বা 59 আসসালামু একই, আলাইকুম রহমতুল্লাহ। এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে পেনশন বিধি আছে, ম্যানেজিং কমিটি বিধি আছে, আর্থিক বিধি একটা ক্লাস হয়ে গেছে, তারপর আমরা কিছু আলোচনার চেষ্টা করব। জি স্যার, কেউ একজন স্যার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি কিছু বলা থাকলে বলেন। আমরা স্যার, আমি সুপার ও সহ সুপার 2 পদে আবেদন করেছি। এখন কি আমার পরীক্ষা দেওয়া যাবে? একটু স্যাররা আসলে আহ সত্য বলতে বলতে আসলে এই আপডেট তথ্যগুলো আমি তেমন একটা রাখি না। আপনারা শোভন স্যারকে অথবা আপনাদের স্যাররা কেউ জানা থাকলে একটু শেয়ার করবেন। স্যারের প্রশ্ন উত্তরটা জানা থাকলে কেউ একটু শেয়ার করবেন। স্যার বিষয়টা হচ্ছে স্যার দুইটা। অনেকে এক একাধিক নাম্বার পদ হচ্ছে দুই দিন হবে স্যার। যে পরীক্ষাটা হবে 2 দিন, অনেকে একাধিক পদে আবেদন যেহেতু করছে, তবে পরীক্ষার পদ্ধতি এখনো সুনির্দিষ্ট নয়। আর জি হচ্ছে তার শোভন স্যার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা মহাসমুদ্রের মধ্যে আছি, মহাসমুদ্রের ভিতর থেকে যেতটুকু ধারণা পাওয়া যায় জি জি এতটুকুই সেটাই। আমাদের জন্য আমরা হচ্ছে কল্যাণকর স্যার, স্যার। যে আমরা হচ্ছে আসলে, কারণ যেহেতু এবার প্রথম, এটা আপনাদের জন্য কঠোর কষ্টকর, যে বা আমাদের তো ওইভাবে ধারণা নেই। আমরা যা কিছু বলতেছি একটা আইডিয়া থেকে, পূর্ব ধারণা থেকে, এবং আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এনটিআরসি যে প্রিভিয়াস সিলেবাস ছিল সেটাকে কিন্তু আমরা ফলো করতেছি। কারণ যেহেতু ওই পরীক্ষাগুলো এনটিআরসি নিয়েছে, এই পরীক্ষাও এনটিআরসি নিবে, সুতরাং কিন্তু আমরা সেটাকেই বেশিরভাগ ফলো করতেছি এবং হাইলাইট করতেছি। জি যে স্যার, সমস্ত, আপনার ধারণার সাথে আমরা একটু শেয়ার করবো, তাহলে হয়ে যাবে স্যার। জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আর স্যাররা একটা বলি যে পড়াশোনা যাই করেন, আত্মবিশ্বাসটা আপনাকে রাখতে হবে যে আপনার দ্বারা সম্ভব। আপনার আত্মবিশ্বাসটা ভালো থাকলে পারে তখন আপনার অপূর্ণতাও পূর্ণতা পাবে। আপনি যদি আত্মবিশ্বাস যদি দুর্বল হন, তাহলে কিন্তু আপনার যে পূর্ণতা থাকে সেটাও অপূর্ণতায় পরিণত হবে। এই জন্য যতটুকু পড়তেছি আত্মবিশ্বাসের সাথে মনে করেন যে আপনারা পড়াশোনা শুরু করেন। আমরা আজকে হচ্ছে এমপি নীতিমালার কথা বলবো, আর কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যে সুমন স্যার মনে কিছু বলতে চাইছিলেন। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। স্যাররা এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আইন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রণয়নকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বাধ্যতামূলক বিধান, যা দেশের সকল নাগরিক ও প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আইন সাধারণত 3 প্রকার: অ্যাক্ট, অর্ডার, অর্ডিন্যান্স। যেটা সংসদে পাস হয় সেটা হচ্ছে অ্যাক্ট, আর অর্ডার অর্ডিন্যান্স দুইটা রাষ্ট্রপতি দেয়। একটা হচ্ছে সংসদ থাকা অবস্থায়, সেটা হচ্ছে অর্ডিন্যান্স। আর অর্ডারটা হচ্ছে যখন সংসদ থাকে না, তবে উভয়টাই সংসদ কর্তৃক পাশ হইতে হয়। এরপরে অ্যাক্ট অর্ডারের পরেই থাকে হচ্ছে নীতিমালা, বিধি উপবিধি বিভিন্ন কিছু থাকে। এগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম, জাস্ট আমাদের ধারণাটা ক্লিয়ারের জন্য। এটা থেকে আমাদের তেমন একটা আসবে না, কিন্তু আমাদের ধারণাটা ক্লিয়ার থাকলে পারে বিষয়টা আমাদের জন্য সুবিধা হয়। এরপর হচ্ছে আইনের পরে থাকে বিধি প্রবিধি, এবং এরপর হচ্ছে নীতিমালা। আমরা এখন যা কিছু কথা বলবো সেটা হচ্ছে নীতিমালা নিয়ে, কারণ আইনের আলোকেই বিধি প্রবিধি হয় এবং সেই বিধি প্রবিধির আলোকেই মূলত নীতিমালা থাকে। এখন আইনটা হচ্ছে যে ধূমপান নিষেধ বা ধূমপান দণ্ডনীয় অপরাধ, কিন্তু নীতিমালায় গিয়ে যে ধূমপান কতটুকু খেলে দণ্ডনীয়, কয় টাকা দণ্ডনীয়। আমরা জানি যে মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ একটা আইন আছে, সেখানে কিন্তু বলা আছে যে 10 গ্রাম বা নির্দিষ্ট পরিমাণ গাঁজা বহন করলে পারে তার জন্য এই শাস্তি। এরকম কিন্তু বিষয়গুলো থাকে, এগুলো হচ্ছে নীতিমালা বা গাইডলাইন এগুলো থাকে। তার শাস্তি কি, কেমন হবে, প্রয়োগ কিভাবে হবে, কারা করবে, এইসব বিষয়গুলো থাকে নীতিমালা। তো আমরা হচ্ছে এখন যা কিছু পড়বো সেগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে নীতিমালা নিয়ে কথা হবে। পরিপত্র, আদেশ, বিভিন্ন কিছু আছে, এগুলো এরপরে আমরা আলোচনা করেছিলাম। এখন আসি স্যাররা শিক্ষা প্রশাসন মাদ্রাসা ব্যবস্থাপনা। আমাদের কোন কোন বিষয় থাকবে: আইন, বিধি প্রভৃতি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, এবং সেই সাথে থাকবে আল কোরআন, আল হাদিস, আকাদ ফিকহ, আরবি, এবং সেই সাথে ইসলাম শিক্ষাও আছে দেখলাম।
আসলে ইসলাম শিক্ষা বলতে আলাদা কিছু নেই, সবগুলো মিলেই মূলত ইসলাম শিক্ষা। তারপর আইন বিধি প্রবিধি, এগুলো তো আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাস, জনবল কাঠামো, এমপি নীতিমালা। ইতিপূর্বে আমরা হাই স্কুলটা আলোচনা করেছিলাম, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এই বিষয়গুলো আছে, তো এগুলো তেমন না, আমরা যে 5টা বিষয় বলছি আর কি, 5টা বিষয়গুলো আবার গ্রুপে শেয়ার করবো এবং সেই বিধিগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে এই এই 5টাকে আমরা বেশি হাইলাইট করবো, গুরুত্ব রাখবো। এমপি নীতিমালা, এরপরে আছে হচ্ছে আর্থিক বিধিবিধান, এরপর হচ্ছে ম্যানেজিং কমিটির যে একটা বিধিমালা আছে 2024 সালের, ছুটি বিধি, এবং শেষে পেনশন, গ্র্যাচুইটি এবং বেসরকারি শিক্ষকগণের অবসর কল্যাণ তহবিল, এই সংশ্লিষ্ট যে বিধিবিধানগুলো আছে। তো মোটামুটি আসলে এতগুলোর ভিতর থেকে 5টা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখলে মোটামুটি আমাদের আহ আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর ছাড়া আরেকটা বিষয় কিন্তু আছে, অর্থাৎ ছুটি বিধির সাথে এটা আলোচনা করা হয়। বেসরকারি শিক্ষকগণের চাকরির, বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী। এছাড়া আসলে মাদ্রাসা সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকবে, এখানে আল কোরআন, আল হাদিস, আকাদ ফিকহ এবং আরবি। এবং এইটা আমরা আলোচনা করতেছি যেটা, সেটা কিন্তু সহকারী মৌলবীদের জন্য যে একটা সিলেবাস, এবং সেই সিলেবাসটা কিন্তু আমি শুরুতেই বলেছি, অর্থাৎ এখনো প্রজ্ঞাপন আকারে বের হয়নি। মূলত যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই এটা ফেসবুকে সার্চ ছিল, যার কারণে আমরা জানতে পারছি যে এই বিষয়গুলোর উপরে 19তম নিবন্ধনে সহকারী মৌলবীদের পরীক্ষা হতে পারে। তো এখন পর্যন্ত কিন্তু এনটিআরসি সেটা আহ, যে চিঠি আকারে বা বিজ্ঞপ্তি আকারে কিন্তু এটা প্রকাশ করেনি। সুতরাং আমরা যেটা করতেছি এটাও সেই ধারণার উপরই যে এমনটা হতে পারে। স্যার সেখানে ছিল, কোরআনুল কারিমে ছিল সূরাতুল বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, আনফাল, নূর, হুজরাত। তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আসলে এখানে আল কোরআনই কিন্তু কতগুলো বিষয়। আবার এরপর যদি আমরা একটু হাদিস দেখি, কিতাবুল ইমান, কিতাবুল সালাত, কিতাবুল আদাব, কিতাবুল সম, এবং নির্ধারিত বই হচ্ছে মিশকাতুল মাসাল। তাহলে দেখা যাচ্ছে কিন্তু আসলে না, নাম্বার ধরলাম 5, ধরলাম সর্বোচ্চ 10, সেই 10-এর জন্য কিন্তু কত বিশাল বড় একটা সিলেবাস। এবার স্যার লোগাল আরবিয়া যেখানে ছিল, মাকামাত কুফিয়া লিল হামদানি, এখানে কিছু টাইপিং মিস্টেক আছে আর কি। ইসনা হায়াতুকা লি আহমদ আমিন, খুতবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আওয়ালি জুমাতি ফি মসজিদ কুবা, খুতবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে যে ভাষণ আছে, এটা মনে হয় সরাসরি টেক্সট বই এটা আছে। এরপর কবিতা হচ্ছে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম, কাসিদাতুল বুরদা লিল বুসরি, মুআল্লাকাতু জোহর, কাব ইবনে জোহর যে আছে, সেই জোহরের যে একটা মুআল্লাকাত আছে সেটার বিষয়টা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিন্তু আসলে কত বিশাল বড় সিলেবাস। এর পাশে তারিখুল আদাব আল আরবি, তারিখুল জামিউল কোরআন, অর্থাৎ কোরআন সংকলন ইতিহাস, তারিখুল আদাবি ফি আসর আল জাহিলি, জাহিলি যুগে যে আহ, সাহিত্যর ইতিহাস আছে সেই অংশটা এখানে ধরা হয়েছে। এরপর আছে কওয়াইদ অংশ, কালিমা এবং তার আকসাম, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। يا মুশতাক। يا এরপর আছে নাহু এবং আকসাম, ইসেম, মারিফা, নাকেরা, আদাত, জিন্স, ইসকির, তানিস, আকসাম ও মারফুয়াত, মনসুবাত, মাজরুরাত, মাজরুরাত, মুরাব, মাবনি। ফিকহাতে ছিল হচ্ছে কিতাবুত তহারাত, কিতাবুস সম, এবং উসুলুল ফিক যেটা আছে সেখানে হচ্ছে কিতাবুল্লাহ। এটা কিন্তু স্যার আমরা বললাম হচ্ছে সহকারী মৌলবীদের জন্য যেই সিলেবাস আছে এনটিআরসি এর। তাহলে এখানে দেখতেছি যে এত বিশাল সিলেবাস, তো এখানে ছিল 80 মার্কসের জন্য তাদের এই সিলেবাসটা, সরি 80 না, 140। তাহলে তাদের এই সিলেবাসটা কিন্তু 140-এর জন্য। তাহলে সেই 140-এর জন্য এই সিলেবাস, সেখান থেকে আমাদের সর্বোচ্চ গেলে 10 মার্কস। তাহলে এখানে আসলে আমরা, না সরি, প্রতি বিষয়ের জন্য, অর্থাৎ প্রতি বিষয়ে দিলাম 10,
তাহলে ধরলাম সর্বোচ্চ 20 মার্কস এখানে পাবো। তাহলে 20 মার্কসের জন্য কিন্তু আমার এই বিশাল এই ব্যাপক একটা সিলেবাস। তবে আসার কথা এটা যে এখান থেকে কিছু কিছু বিষয় থাকবে যে আমরা এমনিতেই পারবো, যেহেতু আমরা মাদ্রাসা শিক্ষকতা করে এই বিষয়গুলো নিয়েই কাজ করি। তো এইখানে কিছু কিছু বিষয় থাকবে না পড়লে এগুলো পারবো আর কি। তো এই জন্যই আমাদের আসলে সিলেবাসটা একটু ব্যাপক, এবং এইখানে নিশ্চয়তা দেওয়ার মতো কোনো কিছু নাই যে আসলে কোথায় থেকে আসবে, কোথায় আসবে না, কোথায় বাদ যাবে। তবে হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু এইবার প্রথম, আশা করি খুব একটা জটিল হবে না, সহজ বিষয়গুলোই হবে। স্যার আসলে আমরা সাধারণত চাকরির প্রস্তুতিতে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করি। তো যখন বিসিএস এর কোশ্চেন গুলো আমরা সলভ করি, তখন দেখি যে 10-11 বিসিএস যেগুলো প্রশ্ন আসতো, সেগুলো দেখলে মনে হয় যে হাসি পায় যে এত সহজ প্রশ্ন হতো। তা বিষয়টা কিন্তু তেমনই, যেহেতু এই বিষয়ে আসলে ইতিপূর্বে পরীক্ষাই হয়নি, এই জন্য খুব যে গভীরে যাবে তা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্যই যতটুকু পড়ি আত্মবিশ্বাসের সাথে পড়বো, তাহলে আশা করি সফলতা আসবে ইনশাল্লাহ। তো স্যার এখন আমরা একটু মাদ্রাসার এমপি নীতিমালার একটা কথা বলবো। আর স্যার এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল আমাদের মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়ে কি কি বিষয়গুলো পড়তে হবে তার একটা ধারণা। যদি কোনো জিজ্ঞাসা বা জানা থাকে বা পরামর্শ থাকে শেয়ার করতে পারেন। স্যার, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। জি জি, আমরা এমপি নীতিমালা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা মানেই এমপি নীতিমালা। আমরা এখন সরাসরি এমপি নীতিমালাতে যাবো ইনশাল্লাহ। স্যার একটা আর কথা বললি স্যার, বিশ্ববিদ্যালয়ের জি জি নিশ্চয়তা কি আমাদের স্যার মোহাম্মদ দেখতে হবে কামাল না? হোসেন। জি স্যার, জি কামাল হোসেন স্যার, জি বলুন স্যার। স্যার এটা হলো আমার এমপি নীতিমালা, আমাদের কাছে লেটেস্ট আছে, কিন্তু অন্যান্য যে আর্থিক বিধিমালা, তারপর ছুটি বিধিমালা, ম্যানেজিং কমিটি বিধিমালা এবং চাকরি শর্তাবলী, পেনশন বিধিমালা, এইটা আপডেটটা নাই। এটা হচ্ছে একটু ইনশাল্লাহ জি, গ্রুপে পিডিএফ। গ্রুপে দিয়ে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো জি। জি, স্যাররা থ্যাংক এই ইউ সকল স্যার, বিষয়গুলো সবগুলো গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক এখন ইউ। বলি স্যার, আসলে ধরেন যে একটা বিষয় নিয়ে আলোচনা করলে তো সেটা বিষয় না, কিন্তু আসলে দেখবো যে আমি যে আলোচনা করতেছি এই আলোচনাতে কত মার্কস আসতে পারে। ধরেন নাহু সরফ নিয়ে বিশাল আলোচনা করলাম, অনেক গভীর থেকে আলোচনা করলাম, কিন্তু এইখান থেকে আপনার কত মার্কস থাকবে আপনার প্রস্তুতিতে, কারণ আপনার এখানে কিন্তু বারবার কিন্তু একই কথা বলছি যে এইটা কিন্তু আপনি কতটা মেধাবী কতটা জানেন সেটা পরীক্ষা না, এইটা মূলত বাদ দেওয়ার পরীক্ষা। কিভাবে আপনাকে বা আহ, একজনকে নিবেন 10 জনকে বাদ দিবেন, কারণ ঘুরে ফিরে কিন্তু একই আসে, যেগুলো হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা মানেই পোস্ট আছে 10, আবেদন করছে 100, এই 90 জনকে কিভাবে বাদ দেবো সেটার একটা সিস্টেমই মূলত এই পরীক্ষাটা। এই জন্য আমাদের কিন্তু এই বিষয়ে মাথায় রাখতে হবে যে কত মার্কস আছে, আমি যে পড়াশোনা করতেছি এইটা প্রস্তুতি করলে পরে আমি কত মার্কসের সুফল আমি পাবো। স্যার কি বিষয়টা বুঝতে পারছি? Yes, sir. জানেন যে জি অনেক স্যার। তত্ত্বীয় অনেক কিছু আলোচনা, অনেক গভীর আলোচনা করা গেল, কিন্তু দেখা গেলো যে আপনি যে ইফোর্টটা দিচ্ছেন এইখান থেকে কত মার্কস আপনার আসতে পারে। তো এইটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, এবং কতটুকু প্রস্তুতি নেব। আর আরেকটা বিষয় দেখা গেলো যে আপনি শুধু আহ নাও সরফ নিয়ে পড়ে আছেন, অন্যদিকে খেয়াল নেই। এই জন্য কিন্তু অর্থাৎ স্মার্ট প্রিপারেশন যেটা, আপনার সামনে মানবন্টনটা থাকতে হবে। আপনি আহ, আমাদের যে বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিটা রাখতে পারেন, অথবা হাতে লিখবেন যে কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসবে, সেই বিষয়গুলো লিখে আপনি দেওয়ালে টানিয়ে রাখবেন চোখের সামনে। তাহলে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে। দেখা গেলো যে মোট আটটা, আটটা তো আছেই, আবার যদি মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়গুলো যুক্ত করি তাহলে 5টা, 8 5 13টা। এই 13টা যখন সামনে রাখবেন তখন আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে যে এখন আমাকে আসলে কোন বিষয়ে কতটুকু সময় দিতে হবে এবং কত গভীর থেকে পড়তে হবে। আপনি এই 13টা বিষয়ের ভিতরে একটা বিষয় মনে করেন যে সেই পিএইচডি মতো একদম অনেক গভীর থেকে পড়লেন, কিন্তু বাকি বিষয়গুলোর কোনো খবর নেই। স্যার বুঝতে পারছি বিষয়টা? জি জি স্যার, স্যার। এই 13টা বিষয় গ্রুপে দিয়ে দিলে স্যার ভালো হইতো। কোনটা যে আমরা দিয়ে দেবো আজকে। আর এখন স্যারটা আমরা এখন থেকে, অর্থাৎ এটা ছিল আমাদের ওরিয়েন্টেশন যে আসলে মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয় আমাদের কি কি সিলেবাস আছে, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, কতটুকু বাদ দেবো, এটা নিয়ে আমাদের একটা ওভারঅল একটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। আশা করি মানে সে বিষয়ে আমরা আলোচনা করতে পারছি। এখন আমরা হচ্ছে এমপি নীতিমালা মাদ্রাসা যেটা সেটা নিয়ে একটু কথা বলবো। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম স্যার। জি জি স্যার, স্যার। এই ই করা যায়, আমাদেরকে কোনো বই টই পাওয়া যাবে আরবির উপরে, যেমন গাইড বাড়িতেছে? জি স্যার, একটা আমি অনলাইনে সংগ্রহ করছি, নাম বলতেছি না যেহেতু লাইভ চলতেছে। তো সেখানে তো প্রায় 400 পেজের মতো আছে, সেটা আমরা গ্রুপে দিয়ে দেবো।
এখান থেকে যতটুকু পারেন এগুলো হচ্ছে একবার করে দেখলে পরে একটা ধারণা আসবে আর কি। আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার শুনতে পাচ্ছি, বলুন। স্যার আজকে আরবি আরবি সাহিত্য নিয়ে একটু আলোচনা করেন স্যার। আরবি সাহিত্য আমাদের তো একবারই নতুন, আমরা বুঝতেছি না। যে কোনো একটা আরবি সাবজেক্ট আরবি নিয়ে একটু আলোচনা করেন স্যার। আরবি সাহিত্যে অর্থাৎ আমি আজকে মূলত আলোচনা করবো হচ্ছে, যেহেতু ওইভাবে করে নেই, এরপরে স্যার একটা বিষয় ভিত্তিক প্রতি বিষয়ের স্যার উপরে একদিন স্যার ক্লাস থাকবে। আসসালামু আলাইকুম। জি, স্যার আজকে মূলত ইকবাল ইকবাল বলছিলাম। এমপি নীতিমালা কথা বলবো, আর প্রতি বিষয়ের জন্য একদিন করে কথা বলবো ইনশাল্লাহ। আরবির জন্য একদিন, হাদিসের জন্য স্যার একদিন। জি স্যার, জি বলুন স্যার। স্যার পরামর্শ হলো স্যার, আপনি যে টপিক নিয়ে শুরু করছেন ওইটা করেন স্যার। আপনার শিডিউল অনুযায়ী আপনি ক্লাসটা নিলে ভালো হয় স্যার। জি, আজকে আমরা অর্থাৎ প্রশাসনিক দিয়ে শুরু করব। এমপি নীতিমালা মাদ্রাসা জি জি যেটা আছে সেটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। জি স্যার। একটু সময় দিবেন আমাকে, আমি ফাইলটা ওপেন করি। মূলত গতদিন যে ছিলেন ওইগুলোর সাথে আমরা অনেক কিছু কমন পাবো, দেখা যাবে। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, একটু আমরা দ্রুত আগাতে পারবো। স্যারটা যেহেতু হচ্ছে বাংলাদেশ সরকার, আমাদের সরকারের নাম আছে, এরপর হচ্ছে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে দুইটা আবার বিভাগ আছে। 2015 সালে শিক্ষা মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো, এমপি নীতিমালা মূলত একই থাকে, সবগুলো একই। শুধু মাঝখানে কি আছে, মাদ্রাসা, এরপর থাকে কারিগরি কারিগরি, আর স্কুল ও কলেজ থাকে। তো এটা কিন্তু 26, কিন্তু হাই স্কুলে যেটা আছে সেটা কিন্তু 2025। কারণ আমরা জানি যে আসলে মাদ্রাসা এখন আহ, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু 3টা অধিদপ্তর সবকিছু পরিচালনা করে। একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তা মূলত যত নীতিমালা, পরিপত্র, যা কিছু বলেন না কেন, সবকিছু প্রথমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরই এটা কাজটা করেন, যেহেতু তারা বড় একটা স্টেক হোল্ডার। কারণ সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে। এই জন্য তারাই প্রথমে এমপি নীতিমালা বলেন, যা কিছু বলেন সবকিছু তারা করে। পরবর্তীতে সেইগুলোকেই নিয়েই কাজ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। আচ্ছা স্যার, ওই যে ডিপি যেটা প্রাইমারি কি এখন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসবে নতুন বছর? এটা যে নতুন যে মন্ত্রী আছেন উনি মানে সবকিছুকে এক করবেন। আসলে বিভাজন করা হয়েছিল ভালো উদ্দেশ্যে, হয়তোবা সেরকম ফলপ্রসূ ভালো হয়নি। যার কারণে যখন যিনি এসে থাকেন, আহ, সরকার যখন যেভাবে চান সেভাবেই আসলে সবকিছু পরিচালিত হয়। এখন সরকার কর্তৃপক্ষ যারা আছেন তারা সেভাবেই এটাকে পরিচালনা করবেন আশা করি। তো এটা আসলে আমাদের বিষয় না, আমরা যা আছি তাই থাকবো। উপরে হয়তো রদবদল, একটু রদবদল বা পরিবর্তন হবে, আমরা মাঠ পর্যায়ে আমরা যা স্যার আছি যেগুলো আছে সেগুলো খেলবো। স্যার একটু কথা বলতাম স্যার আমি। স্যার জি বলুন স্যার স্যার। আমরা মনে অপ্রাসঙ্গিক কথাগুলো বেশি বলি স্যার, আসলে এই সময়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্যার। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো স্যার এগুলি আলোচনা করা মনে হয় আমার জন্য, জি আমি জি, ভালো অসংখ্য মনে ধন্যবাদ করি। জি স্যার। স্যার। আর তারিখ আমরা খেয়াল রাখি, 1 ফেব্রুয়ারি 2026। তার মানে এখনো ফেব্রুয়ারি চলতেছে, মাত্র 23 দিন আগে। এবং এটাও আসতে পারে যে মানে এমপি নীতিমালা পদ্ধতি প্রকাশ হয়েছে। তাহলে এটা আমরা মাথায় রাখতে পারি, যারা 26 পয়লা ফেব্রুয়ারি নীতিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী উচ্চতা ধরেছি স্যার। জি জি হ্যাঁ জি, এই নীতি এটা হচ্ছে লেটেস্ট। এরপর ছাড়া এখন নীতিমালার ভিতরটা পড়ি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো, এমপি নীতিমালা 2026। এখানে প্রথমে কি জন্য এটা প্রণয়ন করা হয়েছে সেটা বলছে। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত শিক্ষক ও কর্মচারীদের এমপিও সুষ্ঠুভাবে বন্টন, উপযুক্ত জনবল কাঠামো প্রণয়ন ও এতৎ সংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণ প্রয়োজন, সেহেতু এই নীতিমালা প্রণয়ন করা হলো। একই বিষয় দেখবেন যে যেহেতু হাই স্কুল প্রথমে করছে আর কি, তাদের বিষয়গুলো একই, শুধু এই যে ব্র্যাকেটে মাদ্রাসা আছে সেখানে ছিল স্কুল ও কলেজ। শিরোনাম, যখনই কোনো আইন, নীতিমালা, বিধিবিধান হয় তখন সেটার একটা শিরোনাম থাকে, যে আসলে এটা যে প্রণয়ন করতেছে এটার নামটা কি হবে। এটা শিরোনামটা কি হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এর জনবল কাঠামো ও এমপি নীতিমালা 2026। দেখা গেল যে
এটাও হতে পারে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমান যে এমপি নীতিমালা আছে এটার পূর্ণ রূপটা কি। তো অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, যেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাকেটে মাদ্রাসা এর জনবল কাঠামো এমপি নীতিমালা 2026। নীতিমালা প্রয়োগ, আসলে এই নীতিমালাটা কাদের জন্য প্রযোজ্য, এই আইন কানুন বিধিবিধানগুলো কাদের জন্য প্রযোজ্য? এই নীতিমালা দেশের অভ্যন্তরে অবস্থিত সংযুক্ত ইবতদায়ী মাদ্রাসা। তাহলে দেখেন এখানে কিন্তু স্বতন্ত্র কিন্তু বাদ হয়ে গেল। সংযুক্ত ইবতদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল, পাশ বা সম্মান মাদ্রাসা, আমরা জানি যে ফাজিল পাশ কোর্সও আছে, এখন অনার্স কোর্সও আছে, এবং কামিল বা কামিল মাস্টার্স মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য। এটা দেশ বলতে বাংলাদেশ বোঝানো হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে। সংজ্ঞা, আসলে এই নীতিমালাতে গিয়ে অনেক শব্দগুলো আসবে, সেই শব্দগুলো কি অর্থ বহন করে সেইগুলো বলার জন্য মূলত সংজ্ঞা প্রতিটা আইনের ক্ষেত্রে কোথাও শুরুতে উল্লেখ করে, কোথাও শেষে উল্লেখ করে। এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ, এটা কিন্তু এমসিকিউ আসলো যে মাদ্রাসা শিক্ষকদের এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ কে বা কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান? তাহলে এটা কি হবে? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তাহলে এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে কারা? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এরপর হচ্ছে 4.2 প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পাঠদানের অনুমতি, স্বীকৃতি, অধিভুক্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে। তাহলে আমরা জানি যে দুইটা সেকশন, একটা হচ্ছে দাখিল এবং আলিম। দাখিল এবং আলিমের বিষয়গুলো কিন্তু দেখভাল করে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এবার ফাজিল যে কামিল আছে, এটা যেহেতু উচ্চতর হায়ার এডুকেশন, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রি, এই বিষয়গুলো দেখভাল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আপনার সে উদ্বৃত্ত পদ, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। স্যার উদ্বৃত্ত পদ হচ্ছে, স্যার জি স্যার বলুন। স্বীকৃতি আর অধিভুক্তি পার্থক্য কি? স্বীকৃতি আর অধিভুক্তি। স্বীকৃতি হচ্ছে বোর্ডের ক্ষেত্রে, বোর্ড স্বীকৃতি দেয়, আর অধিভুক্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেখবেন যে ফাজিল কামিল মাদ্রাসাগুলো লেখা থাকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অনার্স মাস্টার্স স্কুল কলেজগুলো লেখা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাহলে অধিভুক্তটা সাধারণত হায়ার এডুকেশনের ক্ষেত্রে, আর স্বীকৃতিপ্রাপ্ত এটা হচ্ছে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি, এটা হচ্ছে বোর্ড দেয়। এখন কিন্তু স্যাররা জানি যে প্রাইভেট মাদ্রাসাগুলোকে কিন্তু পাঠদানের অনুমতি বা স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো পাঠদানের স্বীকৃতি মানে কি? সেই প্রতিষ্ঠান নিজ নামে দাখিল পরীক্ষা দিতে পারবে। এখন যে সকল প্রাইভেট মাদ্রাসাগুলো আছে তারা কিন্তু দাখিল পরীক্ষা দেয় বা এসএসসি পরীক্ষা দেয়, এরা কিন্তু নিজেদের নামে না, আশেপাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা রেজিস্ট্রেশন করে সেখান থেকে পরীক্ষা দেয়। তাহলে পাঠদানের অনুমতি মানেই বা ওই স্বীকৃতি মানেই তারা নিজ প্রতিষ্ঠানের নামে পরীক্ষায় এসএসসি বা দাখিল যেটা বলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে স্বীকৃতি বা অনুমতি। আর অধিভুক্তিটা হচ্ছে ফাজিল এবং কামিল মাদ্রাসার ক্ষেত্রে। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? এখন হচ্ছে বুঝতে স্যার পারছি স্যার। জি, উদ্বৃত্ত পদ। উদ্বৃত্ত পদ বলতে আগের এমপি নীতিমালায় পদটা ছিল, কিন্তু বর্তমান নীতিমালায় পদটা আর রাখা হয়নি, সেই পদটাকে বলা হয় উদ্বৃত্ত পদ। এবং এই উদ্বৃত্ত পদটা নিয়মটা হচ্ছে এরকম যে এই পদে যিনি চাকরি করবেন তিনি যতদিন আছে ততদিন এমপিও থাকবে, সেই পদটাও থাকবে, কিন্তু উনি যখন অবসরে যাবেন তারপরে এই পদটা বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন করে এই পদে আর কাউকে নিয়োগ দেওয়া যাবে না। স্যার বুঝতে পারছি মনে হয় আশা করি বিষয়টা। আর যেহেতু ওই দিনের ক্লাস হয়েছিল, ওই দিনের বিষয়গুলো নিয়ে খুবই গভীর জি আলোচনা স্যার করা হয়েছে। বুঝতে পারছি। এখন হচ্ছে জনবল কাঠামো। জনবল কাঠামো বলতে অনুচ্ছেদ 6.1 ক খ গ ঘ এ নির্ধারিত জনবলের পদবি ও পদসংখ্যাকে বোঝাবে। তাহলে 6.1-এ আমরা যখন যাব তখন ক খ গ ঘ, এখানে চারটা কেন বলেন? 6.1-এ ক এটা হচ্ছে ইবতদায়ী, খ মনে করেন যে দাখিল, গ ফাজিল, ঘ হচ্ছে কামিল। তাহলে ইবতদায়ী মাদ্রাসায় জনবল কাঠামো কেমন হবে সেটা উল্লেখ করা আছে, পদ সংখ্যা কত হবে। দাখিল মাদ্রাসায় জনবল কাঠামো কেমন হবে, পদ সংখ্যা কত হবে সেটা উল্লেখ করা আছে। ফাজিল মাদ্রাসায় কত হবে এবং কামিল মাদ্রাসায় কত হবে। এই জন্য কিন্তু 6.1 মূলত জনবল কাঠামো, এবং চারটা বিষয় আছে, এই জন্য ক খ গ ঘ দেওয়া আছে। স্যার এনটিআরসি, জি স্যার, জি বলুন।
এমপি কি বলতেছিলাম ক মনে হয় স্যার এফতেদাইটা 6.1 দেখছি এফতেদাই উল্লেখ নেই স্যার, দাখিল আলিম ফাজিল কামিল আছে স্যার। ওটা দাখিল হবে জি স্যার এফতেদাই না, আচ্ছা, তাহলে এখানে দাখিল আলিম, আলিম কামিল। জি জি জি, মিস্টেক হয়ে গেছে আর কি। কারণ যেহেতু আসলে ইবতেদাই তো স্বতন্ত্রকে আগে থেকেই বাদ দেওয়া হয়েছে, সুতরাং ইবতেদাইটা আসবে না এখানে। দাখিল আলিম ফাজিল কামিল। জি স্যার। এবং এখানে কিন্তু সংযুক্ত, অর্থাৎ সংযুক্ত ইবতেদাই স্বতন্ত্রকে কিন্তু আমাদের এই এমপি নীতিমালার বাইরে রাখা হয়েছে। এরপর ছাড়া এনটিআরসি ভিতরে গিয়ে অনেকবার এনটিআরসি শব্দ থাকবে। তো এনটিআরসি বলতে আমরা কি বুঝবো? এনটিআরসি বলতে 2005 সালের 1 নম্বর আইন দ্বারা প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বোঝাবে। ছাড়া 1 নম্বর আইন বলতে কি বুঝি? সরকার প্রতি বছরই আইনগুলো পাশ করে, এই আইনগুলোর একটা সিরিয়াল থাকে। তো তার মানে 2005 সালে সর্বপ্রথম যে আইন পাশ হয় সেটা হচ্ছে এনটিআরসি এর আইন ছিল। পরিশিষ্ট নীতিমালার শেষাংশে পরিশিষ্ট হিসাবে সন্নিবেশিত তথ্যকে বোঝাবে, যা নীতিমালার অংশ হিসেবে বিবেচিত হবে। তারা বিষয় হচ্ছে কি যে অনেক সময় থাকে না সংযুক্তি, আমরা জি স্যার। কোন একটা দরখাস্ত করি, দেখা গেলো যে আপনি নিয়োগ পাওয়ার পরে সেই পদে যোগদানের জন্য আবেদন করে, তো আপনি যে নিয়োগ পাইছেন তার তো একটা ডকুমেন্টস লাগবে, সেটা কিন্তু আমরা কি করি, সেটা কি আবেদনের ভিতরে থাকে? সেটা কিন্তু আবেদনের ভিতরে উল্লেখ থাকে না। সেটা কোথায় থাকে? সংযুক্ত আকারে পিছনে অংশ থাকে, কিন্তু সেটা কিন্তু আবেদনেরই অংশ। তাহলে পরিশিষ্ট বলতে কি বুঝবো? যে কাম্য সংখ্যক শিক্ষার্থীর একটা সংখ্যা আছে, একটা তালিকা আছে, ছক আছে, সেটা কিন্তু এই নীতিমালায় এইখানে বলা নাই। এটা বলছে যে পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2 বা পরিশিষ্ট ক খ গ ঘ এই অংশটা বলা আছে। অর্থাৎ ওই সংখ্যাটা পরিমাণ অনেক বড়, কলবরে বড়, এই জন্য এখানে আলোচনা না করে পরিশিষ্ট আকারে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আইনগুলোতে এইভাবে দেওয়া হয়। আমাদের যে সংবিধান আছে, সংবিধানের কিন্তু তফসিল, আমরা জানি যে সংবিধানে কিন্তু তফসিল আছে, এই তফসিলগুলো কিন্তু ভিতরে আলোচনা না করে এটা কিন্তু 152টা ধারা আছে, সরি অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের পরে গিয়ে কিন্তু এটাকে আলোচনা করা হচ্ছে। এমপিও বলতে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অনুকূলে প্রতি মাসে প্রদত্ত অর্থের সরকারি অংশকে বোঝাবে, যা ট্রেজারি রুলস এর অধীনে সাবসিডিয়ারি রুল 256 এবং 61 এর বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডার, যেটা আমরা জানি যে সরকার থেকে যে একটা আগে অনুদান বলা হতো, এখন মনে হয় অনুদান বলা না, এখন সরকারি অংশ বলা হয়। এটা আসলে একটা নেতিবাচক শব্দ, কারণ আপনারা তো সবাই শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছেন। এটা আগে অনুদান লেখা হতো, এখন লেখা হয় সরকারি অংশ, অর্থাৎ প্রতি মাসে প্রদত্ত অর্থের সরকারি অংশ। সরকার, তাহলে এখন এই নীতিমালা অনুযায়ী সরকার বলতে কাকে বোঝানো হবে? কারণ অনেক জায়গায় লেখা থাকবে যে সরকার যদি চায়, সরকার যদি ইচ্ছা পোষণ করে, তাহলে এখানে সরকার বলতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে শিক্ষা মন্ত্রণালয় বোঝাবে। এখন আসি পরিচালনা কমিটি। পরিচালনা কমিটি বলতে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটিকে বোঝাবে। স্যার আমরা যদি দেখি যে বেসরকারি শিক্ষকগণের চাকরির সরকার, অর্থাৎ বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির বিধান সংক্রান্ত শর্তাবলী, তো সেখানে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি, একটু স্যাররা কি বলতে পারবেন যে ম্যানেজিং কমিটি কোথায় আর গভর্নিং বডি কোথায়? জি স্যার, স্যার ম্যানেজিং ম্যানেজিং কমিটি কমিটি হয় দাখিল স্তরে, দাখিল মাদ্রাসায় জি আর আলিম গভর্নিং ফাজিল বডি ফাজিল কামিল। কামিল। জি, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ সেটা মাদ্রাসার স্তর ভেদে যা কি হবে, নামটা পরিবর্তন হবে। যেটাই জি, যেটাই ম্যানেজিং কমিটি সেটাই ব্যবস্থাপনা, কারণ ম্যানেজিং মানে হচ্ছে ব্যবস্থাপনা। জি আর গভর্নিং বডি আর অ্যাডহক তো বুঝি, তাই না? অর্থাৎ অ্যাডহক হচ্ছে কি সাময়িক, যেটা আর কি স্থায়ী যেটা। নির্বাহী কমিটি স্যার বলতে জি স্যার, ম্যানেজিং কমিটি কি বোর্ড থেকে কমিটি করে, আর গভর্নিং বডি কি সে থেকে অধিদপ্তর থেকে? না অধিদপ্তর না, না, এটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র থেকে। বিশ্ববিদ্যালয় থেকে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় করা হয়। থেকে। জি স্যার অধিদপ্তর শুধু আপনাদের বিভিন্ন নিয়ম কানুন এবং আপনাদের বেতন ভাতা এই সকল বিষয়গুলো দেখভাল করে। অর্থাৎ এটা প্রতিটা কিন্তু আলাদা আলাদা দেখা আছে আর কি।
আর ম্যানেজিং কমিটি বা এই সকল পরিচালনা কমিটিগুলো বোর্ড থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে কর্তৃক এগুলো দেওয়া অনুমোদন করা হয়। তবে আলিম মাদ্রাসা স্যার বোর্ড থেকেই দেয়, গভর্নিং বডি আচ্ছা, আলিম। এটা ছাড়া ওই নীতিমালাতে সুস্পষ্টভাবে বলা আছে, অর্থাৎ আমি যেটা মনে করি যে এই দুইটা অর্থাৎ দাখিল এবং আলিম আর ফাজিল, এটা হচ্ছে মনে হয় ম্যানেজিং কমিটি, আর বাকি দুইটা হচ্ছে গভর্নিং বডি। এখন হচ্ছে একটা নির্বাহী কমিটি। নির্বাহী কমিটি বলতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2009 এর প্রবিধান 48 এর বিধান অনুযায়ী গঠিত কমিটিকে বোঝাবে। তার মানে স্যাররা, যদি আমরা বলতেছি যে ম্যানেজিং কমিটির একটা বিধিমালা আসছে 2024 সালে, তো 24 সালে আসলে কিন্তু দেখেন তারা কিন্তু এখনো ফলো করতেছে কি 2009 সালে যে একটা প্রবিধানমালা আছে। তাহলে কি আছে? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2009। এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ধরেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে আলাদা, আবার কারিগরি ক্ষেত্রে আলাদা, অর্থাৎ এটা কিন্তু ভিন্ন ভিন্ন। তো আমরা কিন্তু কি করব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এইটা যেটা আছে এই বিধিমালাকে আমরা অনুসরণ করব। এমপিও মঞ্জুরকারী কর্তৃপক্ষ, এই নীতিমালা আওতায় এমপিও মঞ্জুরকারী কর্তৃপক্ষ বলতে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কে বোঝাবে। কারণ যেহেতু এমপিও মূলত কি সরকারি অংশ, সরকার দেয়। তো আমরা এখানে দেখছি সরকার বলতে কাকে বোঝানো হয়েছে স্যারেরা? কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে কিন্তু বলা হয়েছে। এই নীতিমালায় অনেকবার আসবে যে সরকার, তা সরকার বলতে আমরা কাকে বুঝবো? কারিগরি ও শিক্ষা মাদ্রাসা মন্ত্রণালয়। বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কে বুঝবো। প্রতিষ্ঠান প্রধান, দাখিল মাদ্রাসার ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট, আলিম, ফাজিল, পাশ ও সম্মান এবং কামিল ও কামিল মাস্টার্স মাদ্রাসার ক্ষেত্রে অধ্যক্ষকে বোঝাবে প্রতিষ্ঠান প্রধান। এখন এছাড়া আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি, স্যাররা ইতিপূর্বে ক্লাসে কিন্তু দেখছি যে সবগুলো কিন্তু প্রায় সেম, শুধু হাই স্কুলের জায়গায় মাদ্রাসা আছে। অনুরূপভাবে কিন্তু কারিগরি ক্ষেত্রে একই রকম হবে, মাদ্রাসার জায়গায় কারিগরি শব্দটা থাকবে, আর কিছু কিছু বিষয় থাকবে সেগুলো থাকবে। যেমন জনবল কাঠামোতে পরিবর্তন থাকবে, একটু ভিন্ন রকম ভিন্নতা থাকবে। আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি, অর্থাৎ যে কোনো রকমের বিরোধ মীমাংসা নিষ্পত্তি করার জন্য দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি এবং ফাজিল, পাশ এবং অনার্স বা সম্মান এবং কামিল ও কামিল মাস্টার্স মাদ্রাসার ক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিকে বোঝাবে। তার ছাড়া যে কোনো রকমের যদি কোনো নিষ্পত্তি থাকে, প্রাতিষ্ঠানিক বা কোনো বিরোধ থাকে, সেই বিষয়গুলো কিন্তু কে করবে? যদি সেটা দাখিল এবং আলিম মাদ্রাসা হয় তাহলে করবে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর যদি ফাজিল এবং কামিল স্তরে হয় তখন সেটা করবে হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। কারণ যেহেতু ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং তাদের মাধ্যমে পরিচালিত হয়। সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত সিটি কর্পোরেশন এলাকাকে বোঝাবে। এখন প্রশ্ন আসবে যে আসলে এখানে সিটি কর্পোরেশন শব্দটা কেন আসলো? কারণ যখন আমাদের এর সামনে গেলে দেখতে পাবো যে কাম্য সংখ্যক, অর্থাৎ এমপিওর প্রাপ্যতা, একটা প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া যাবে কি যাবে না, সেখানে বলা আছে যে কমপক্ষে সিটি কর্পোরেশনের ভিতরে একটা মাদ্রাসা থেকে আরেকটা মাদ্রাসার দূরত্ব এত কিলোমিটার থাকতে হবে। তাহলে সে তো যেহেতু সেখানে সিটি কর্পোরেশন শব্দটা উল্লেখ আছে, এই জন্য সিটি কর্পোরেশন শব্দ দ্বারা কি বোঝাবে সেটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। পৌর এলাকা, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত পৌর এলাকাকে বোঝাবে। শহর এলাকা, শহর এলাকা বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভাকে বোঝাবে। মফস্বল বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌর এলাকা ব্যতীত অন্যান্য এলাকাকে বোঝাবে। স্যার এই শেষেরটা একটু বলেন, 4.16। মফস্বল অর্থাৎ এই তিনটার বাইরে যা আছে সবই মফস্বল, অর্থাৎ সিটি কর্পোরেশন এবং জেলা সদরের পৌর এলাকা বাদে। তাহলে সিটি কর্পোরেশন বাংলাদেশে কয়টা আছে? 10টা, তাই না? সেই 10টা এবং যে 64 যে জেলা সদর আছে, এই জেলা সদর তো একটা পৌরসভা, উপজেলাতেও কিন্তু পৌরসভা আছে, কিন্তু জেলা সদরও যে পৌরসভা আছে, এই পৌরসভার বাইরে যে সকল এলাকা আছে সেটাকে মফস্বল বলা হচ্ছে। তার মানে আমাদের উপজেলাগুলো কিন্তু কি মফস্বলের ভিতরে পড়তেছে। তাহলে স্যার সিটি কর্পোরেশন কতগুলো আছে?
10টা দিলাম, তাই না? আর হচ্ছে জেলা আছে কতগুলো? 64টা। এই এর ভিতরে কিন্তু সিটি কর্পোরেশন আছে। এই 64টা যে জেলা আছে, তো 64 জেলা বললে পরে কর্পোরেশন গুলো এমনি চলে আসবে। এই 64 জেলার যে পৌরসভা এলাকা আছে, এই পৌরসভা এলাকার বাইরে যে অংশ আছে সেই এলাকাটাকে বলা হচ্ছে মফস্বল। ইনক্রিমেন্ট, এ নীতিমালায় ইনক্রিমেন্ট বলতে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক নির্ধারিত বার্ষিক এমপিও বৃদ্ধির হারকে বোঝাবে ইনক্রিমেন্ট। স্বীকৃত, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদন ক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো প্রতিষ্ঠানের অনুকূলে একাডেমিক স্বীকৃতি প্রদানকে বোঝাবে। তারা ছাড়া ইতিপূর্বে একজন স্যার উল্লেখ করছেন যে স্বীকৃত কি আর হচ্ছে অধিভুক্ত কি। তাহলে এখানে কিন্তু তখন প্রশ্ন করছেন, এখানে কিন্তু আবার তারা এসে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কারণ তখন আপনার এটা মনে হয়েছে যে আসলে জিনিসটা কি। এরা কিন্তু কোনো কনফিউশন রাখে নাই যে অধিভুক্ত বলতে কি, স্বীকৃত বলতে কি, সেটা বোঝানো আছে এখানে। তাহলে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদন ক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো প্রতিষ্ঠানের অনুকূলে একাডেমিক স্বীকৃতি প্রদানকে বোঝাবে, এটা হচ্ছে স্বীকৃত। আর অধিভুক্তি বলতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রতিষ্ঠানকে অধিভুক্তকরণ বোঝাবে। তো এখানে যেহেতু আমাদের ইউজিসির ফাংশন নাই, আমাদের আসবে কি স্বীকৃত বিশ্ববিদ্যালয়। সেটা কোনটা বলেন স্যার? স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে আমরা কোনটা বুঝবো বলেন? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এখানে সরাসরি উল্লেখ না করে এটা যেহেতু ওইখানে অর্থাৎ কারিগরি বিভাগ, জি হাই স্কুলে এইভাবে আছে, সেজন্য এটা এভাবে দিয়েছি। এখানে আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে, অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিলে পরে সেটা কি হতো, নির্দিষ্ট করা যেত, খাস হইতো। এখন এটাকে আম হিসেবে রাখা হয়েছে আর কি। স্যার ওই যে একটা কথা বলছে যে অনুমোদন ক্রমে স্বীকৃত, তাহলে কি একাডেমিক স্বীকৃতির জন্য কি কারিগরিতে অনুমোদন আনতে হয়? জি, অর্থাৎ অর্থাৎ তাদের অনুমোদন লাগবে, অনুমোদনের পরে তারা স্বীকৃতি দিবে। আবার এমন হতে পারে যে শুধু আবেদন করতে হয় ওইখানে, স্যার অফিসিয়াল কিছু বিষয়গুলো থাকে যে আপনি স্বীকৃতির জন্য আবেদন করছেন বোর্ডে, তখন বোর্ড কি করলো যে যেহেতু তারা বোর্ডও মনে করেন যে কার অধীনে, বিভাগের অধীনে, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে, তখন তারা কি করলো, তারা এটা ফরওয়ার্ড করে বিভাগকে পাঠালো যে এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি চাচ্ছে, আমরা আপনার মতামত চাচ্ছি বা সচিবের মতামত চাচ্ছি। তখন সচিব মহোদয় কি করলো, এটাকে অনুমোদন দিয়ে দিল। তো সচিব মহোদয় এটা অনুমোদন দিয়ে দিলে পরে তখন এটা কি বোর্ড তাদেরকে কি করলো, স্বীকৃতি দিয়ে দিল। এটা হচ্ছে স্যাররা তাদের প্রাতিষ্ঠানিক বা ইন্টারনাল বিষয়। ধরেন যে অনেকগুলো বিষয় থাকে যে সেগুলো কিন্তু অধিদপ্তরে পাঠানো হয়। অধিদপ্তর কিন্তু কিছু কিছু বিষয় আছে যে অধিদপ্তরের এখতিয়ার নাই, তখন কিন্তু অধিদপ্তর এই বিষয়গুলো কোথায় পাঠায়, বিভাগে পাঠায়, অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো। আবার কিছু কিছু বিষয় আছে যেটা বিভাগের এখতিয়ার নাই, তখন কিন্তু সেটা আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো মানে সেটা মনে করেন যে মন্ত্রীর কাছে যায়। আবার কিছু কিছু বিষয় আছে শিক্ষামন্ত্রীর এখতিয়ার নাই, তখন কিন্তু সেটা কোথায় চলে যায়, প্রধানমন্ত্রীর দপ্তরে এটা চলে যায়। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, স্টেপ বাই স্টেপ, যে কোন কাজটা কে করতে পারবে তার ধরন অনুযায়ী সেইভাবে এটা তাদের ইন্টারনাল যোগাযোগটা হবে আর কি। তাহলে এটা যেহেতু আমার বাস্তবিক অভিজ্ঞতা নাই, যেটা মনে হচ্ছে যে আবেদন করতে হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডে, তখন বোর্ড সেই সকল আবেদনগুলো একত্র করে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগকে পাঠায় তাদের অনুমোদনের জন্য। এটা আমি আমার ধারণা থেকে বললাম, অর্থাৎ এমনটা হতে পারে আর কি, যেহেতু জি ঠিক আছে সরকার স্যার। সরকার স্যার আর অধিভুক্তি আমরা আলোচনা করলাম স্বীকৃত বিশ্ববিদ্যালয়, তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। জিএফআর বলতে জেনারেল ফিনান্সিয়াল রুলস কে বোঝাবে। এটা হয়তোবা অর্থ মন্ত্রণালয়ের একটা রুলস আছে যে আসলে অর্থগুলো কিভাবে ব্যয় হবে তার সাথে সম্পর্কিত একটা বিধিবিধান আছে, সেটা বলতেছে জিএফআর। তাহলে এটা আমরা মনে রাখতে পারি, দেখা গেলো যে জিএফআর, এটা আসতে পারে যে জিএফআর বলতে কি বোঝানো হয়। ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটা যারা সরকারি চাকরিজীবী আছে তাদের অনেক আগে থেকে চালু আছে, অনেক আগেও না, বেশি আগেও না। আমি 2019 সালে
সরকারি চাকরিতে ঢুকছি, তখন আমরা বেতন করতাম যে একটা নিজেরা একটা করতাম, আমাদের বেতন বিল সাবমিট করতে হতো, সেটা এসডি অফিস থেকে পাস হতো। এরপরে সেই বেতন বিলটা নিয়ে আমরা সোনালী ব্যাংকে যেতাম, তখন আমাদেরকে এটা তখন আমাদের সরাসরি হ্যান্ড ক্যাশে হাতে হাতে টাকা দিত। এরপরে 2019 অথবা 20 সালের দিকে ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটা আছে, আমরা এখন অনলাইনে বিল সাবমিট করি, অনলাইনে টাকা চলে আসে। এরপর আছে স্যার অধিদপ্তর। এখানে অধিদপ্তর বলতে কি বোঝানো হবে? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারণ বাংলাদেশে তো অধিদপ্তর অনেকগুলো আছে। এখানে অধিদপ্তর বলতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কি বোঝানো হবে? জি স্যার। 4.20টা স্যার একটা জিএফআর প্রশ্ন করি। বলতে চাই। জিএফআর স্যার জিএফআর এখন বুঝতেছি না, তাহলে যেহেতু জিজ্ঞাসা করছেন আমরা এটা নিয়ে সরাসরি একটু নেটে সার্চ দিই। আমি একটু নেটে সার্চ আপনাদেরকে দেখাচ্ছি। ছাড়া জেনারেল ফিনান্সিয়াল রুলস, এটা হচ্ছে সরকারি আর্থিক নিয়মাবলীর, অর্থাৎ সরকারের অর্থ যে একটা নিয়মাবলী আছে, এটা আবার দুইটা খণ্ড দেখতেছি, রুলস PDF1 PDF2, দুইটা অংশ আছে। অর্থাৎ সরকারি টাকাগুলো কিভাবে বন্টিত হবে, কিভাবে ব্যয় হবে, আয় হবে, এই সম্পর্কিত একটা আইন বা বিধিবিধান আছে। কারণ সরকার যে আপনাকে টাকা দিচ্ছে, প্রতি মাসে এমপি দিচ্ছে, এটা কিন্তু একটা আইনের বলেই দিচ্ছে। এবং সেই বিধিবিধানগুলো জেনারেল ফিনান্সিয়াল রুলস বা সরকারের যে আর্থিক বিধিবিধান আছে সেইখানে বিষয়গুলো উল্লেখ আছে। তা আমাদের মানে এতটুকু জানলেই মোটামুটি চলবে আর কি। স্যার আর একটা প্রশ্ন করি। জি স্যার, জি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এই দুইটা একটু আলোচনা করেন, পার্থক্য। পার্থক্য কি, তাই না? জি তাহলে একটু আমি ভিন্ন কিছু একটু শেয়ার করতেছি। এটা একটা অন করি, আমার একটা বই লিখতেছি, বিএমটি টাইপ পরিস্থিতি আপনারা জানেন, তো সেইখানে একদম সুন্দর করে আলোচনা করা আছে। আমি ওই ফাইলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা আসলে কি। স্যার দেখতে পাচ্ছেন বিএমটি এর পরিস্থিতি একটা নতুন একটা ফাইল শেয়ার করছি। জি জি স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখানে বিএমটি নামে একটা বই লিখতেছি, তো বিএমটি যেহেতু এইগুলোর অংশ, তা এই আলোচনাতে এটা বিষয়টা আসছে। আপনার প্রশ্ন উত্তরটা আমরা দেখতেছি। স্যার দেখেন, দিতে পারছেন কি, দ্বিতীয় অধ্যায় মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থা পরিচিতি। স্যার দেখতে পাচ্ছেন কি, এই যে ব্লক করা আছে, নেট জি ছিল জি নাকি? জি জি দেখছি স্যার। তাহলে স্যার দেখেন দেখছি। 1972 সাল, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে শিক্ষা, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি, এই চারটা মিলে ছিল একটা মন্ত্রণালয়। এখন কিন্তু ধর্ম আলাদা হয়ে গেছে, ক্রীড়া আলাদা হয়ে গেছে, সংস্কৃতি আলাদা হয়ে গেছে, এবং সেই শিক্ষা কিন্তু আবার দুইটা মন্ত্রণালয় হয়ে গেছে। একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাহলে এটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। আগে চারটা মিলে মনে করেন যে একটা মন্ত্রণালয় ছিল। এরপরে 1974 সালে কি হলো, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ধর্মকে আলাদা করা হলো, ক্রীড়াকে কি করা হলো, আলাদা করা হলো। এরপর 1984 সালে কি হলো, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এবং 1983 সালে কি করা হলো, শিক্ষা মন্ত্রণালয়। 93 এবং স্যার। এবার 2016 সালে এসে কি করা হলো, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, আর এরপরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। স্যার বুঝতে পারছি তাই না? তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, আর একটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এখন আসি, দেখেন এই পাশটা দেখেন, আমি যেটা ব্লক করছি, যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীনে কি কি দপ্তর বা সংস্থা আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, আমরা সবাই এইটা নামটাই চিনি, আর বাকিগুলো কিন্তু আমরা একটা জানি না। এবার হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল, নায়েব, শিক্ষা প্রকৌশল, ব্যানবেইস, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, যেটা যে অডিট করে এবং যেটাকে আমরা মিনিস্ট্রি অডিট হিসেবে জানি, এনসিটিবি, NTRCA, এবং বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন, এটা হচ্ছে ব্যানবেইস ভবনই আছে, আমি জওহরলাল ছিলাম তার পাশেই এটা আছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এগুলো সবগুলো কিন্তু কার অধীনে? মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে।
এরপর হচ্ছে যতগুলো জেনারেল বোর্ড আছে, ঢাকা, কুমিল্লা, দিনাজপুর শিক্ষা বোর্ড, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, যশোর, ময়মনসিংহ এবং বাংলাদেশ স্কাউটস, এই এতগুলো এইগুলো দপ্তরগুলো কিন্তু কার অধীনে আছে? মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে আছে। আর এরপর আসি এখন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এরপর হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এরপর হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বা নেকটার, আর হচ্ছে বিএমটিটিআই। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? একটু রেসপন্স করবেন। কঠিন হয়ে গেছে বুঝতে পারছি। 29টা জি স্যার। অর্থাৎ দপ্তর। কারিগরি অধীনে 6টা প্রতিষ্ঠান আছে। এই 6টা প্রতিষ্ঠানের 3টা হচ্ছে কারিগরিকে নিয়ে, 3টা হচ্ছে মাদ্রাসাকে নিয়ে। কারিগরিকে দেখভাল করে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরির এই যে পরীক্ষা নেয় হচ্ছে কি কারিগরি বোর্ড, আর কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ দেয় কে? নেকটার। অনুরূপভাবে মাদ্রাসা শিক্ষকদেরকে দেখভাল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা সিলেবাস প্রণয়ন বা পরীক্ষা নেয় হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, আর মাদ্রাসা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএমটিটিআই। তাহলে এই মূলত এই দুইটা মিলে প্রায় 29টার মতো দপ্তর আছে। একটু দেখি এখানে উল্লেখ আছে কিনা। একসময় জানতাম যে স্যার 23টি হচ্ছে 23টা আছে হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীনে, আর 6টা, তাহলে 23, 24, 25, 26, 27, 28, 29, ঠিক আছে। তাহলে মোট 29টা দপ্তর আছে। এই 29টা দপ্তরের ভিতরে 23টা হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীনে, আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে হচ্ছে 6টা। এই হচ্ছে 29টা দপ্তর। এই 29টা দপ্তর মিলেই মূলত শিক্ষা মন্ত্রণালয়। স্যার বুঝতে পারছি মানে বিষয়টা? জি স্যার। এখন আমরা একটু আমাদের পিডিএফটাতে আসি। এবার স্যার হচ্ছে এমপিও প্রাপ্তির আবশ্যকীয় শর্তাবলী, অর্থাৎ এমপিও পাওয়ার জন্য যে সকল শর্ত থাকতে হবে সেই শর্তগুলো একটু এখানে আলোচনা করা আছে, আমরা একটু দেখি। প্রথম হচ্ছে স্বীকৃতি অধিভুক্তি প্রতিষ্ঠানকে, অর্থাৎ স্যার তাহলে স্বীকৃতি কি? বোর্ড কর্তৃক। অধিভুক্তি কি? অর্থাৎ সহজ ভাষায় দাখিল এবং আলিমটা হচ্ছে স্বীকৃতি পায়, আর ফাজিল কামিলটা হচ্ছে অধিভুক্তি পায়। প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক হালনাগাদ স্বীকৃতি অধিভুক্ত প্রাপ্ত হতে হবে। এরপর ছাড়া প্রাপ্যতা, এই নীতিমালা পরিশিষ্ট ক অনুযায়ী শর্ত পূরণ করতে হবে। আমরা যখন পরিশিষ্ট কতে যাব, তাহলে আমরা এখনই যাই যে প্রাপ্যতাটা কি। পরিশিষ্ট কতে গেলে পরে প্রাপ্যতা কি আমরা বিষয়টা বুঝতে পারবো। না, বেশি দূর চলে গেছি আমরা। স্যার দেখেন পরিশিষ্ট ক দেখি, প্রাপ্যতা, ভৌগোলিক দূরত্ব ভিত্তিক প্রাপ্যতা, সিটি কর্পোরেশন, শিল্প এলাকা ও প্রথম শ্রেণীর পৌরসভা। তাহলে দাখিল মাদ্রাসা কমপক্ষে 2 কিলোমিটার থাকতে হবে। নতুন দেখা গেল প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে। জি, না স্থাপন তো আগে করছেন, স্থাপন নিয়ে অধিদপ্তরের কোনো মাথা ব্যথা নেই। এরা হচ্ছে এমপিও, আপনাকে টাকা দেবে কিনা সরকার সেটা নিয়ে মাথা ব্যথা। আপনার স্থাপন 10টা তো করেন, এক ঘরের ভিতরে 10টা করেন, সমস্যা নেই। কিন্তু শর্ত স্যার। এরপর যে আপনি আবেদন করলেন যে আমাকে এমপিও দেন, সরকারি অংশের টাকা দেন, তখন সরকার দেখবে যে আরেকটা দাখিল মাদ্রাসা থেকে আপনার দাখিল মাদ্রাসা কত দূরে। দেখা গেলো যে জি স্যার। রাস্তার এই পারে একটা দাখিল মাদ্রাসা, ওই পারে একটা দাখিল মাদ্রাসা, তখন তারা কি করবে, নতুন যে আবেদন করছে তাকে কিন্তু সেই আর আবেদনের এমপিও আবেদনটা দিবে না, কারণ বলবে যে 2 কিলোমিটার তো হয় নাই, 100 মিটার দূরত্বে 2টা মাদ্রাসা, তাহলে 2টাকে আমরা কিভাবে এমপিও দিই। আলিম মাদ্রাসার ক্ষেত্রে 2 জি কিলোমিটার, স্যার। এটা কোন ক্ষেত্রে স্যার? এটা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে। জি সিটি কর্পোরেশন, শিল্প এলাকা এবং প্রথম শ্রেণীর পৌরসভা, তার মানে 2 কিলোমিটার পর পর দাখিল মাদ্রাসা করা যাবে, আলিম মাদ্রাসাও করা যাবে সিটি কর্পোরেশন এবং শিল্প এলাকায়। আর যদি মফস্বল এলাকা হয় তাহলে 4 কিলোমিটার পর পর দাখিল মাদ্রাসা করতে হবে, 4 কিলোমিটার পর পর। তাহলে একটা দাখিল মাদ্রাসা যদি এমপিও এর জন্য আবেদন করে কিন্তু 4 কিলোমিটারের ভিতরে যদি দাখিল মাদ্রাসা থাকে তাহলে এমপিও প্রাপ্য হবে না। আর আলিম মাদ্রাসা কত কিলোমিটার পর? 6 কিলোমিটার পর। এটা হচ্ছে এমপিও প্রাপ্তর যোগ্যতা বা শর্ত। তাহলে এগুলো কিন্তু স্যার। জি আর হচ্ছে স্যার ফাজিল কামিল মাদ্রাসার ক্ষেত্রে 10 কিলোমিটার, কমপক্ষে 10 কিলোমিটার পর পর থাকতে হবে, 10 কিলোমিটার ভিতরে। জি স্যার, জি বলুন। স্যার এক এলাকায় আলিম মাদ্রাসা আছে,
জি সেখানে দাখিল মাদ্রাসার ডিস্টেন্স কতটুকু হবে? স্যার ধরেন যে দাখিল দিল তাই না, জি, এটা আমার কাছে তারা এটা বিবেচনা করবে যে আসলে দাখিলের সাথে আলিম কতটুকু হবে, আলিমের সাথে দাখিল কতটুকু হবে। মানে এখানে কারণ 2 কিলো বলছি, 6 কিলো স্যার বলছি কামিল মফস্বল যদি এলাকা। বলে তাই না, কামিলের ভিতরে তো আলিমও আছে, ফাজিলও আছে, হুম, দাখিলও আছে। জি, তখন যদি কামিল থাকে তখন আশেপাশে দাখিল দেওয়ার জন্য তখন দাখিলের দূরত্ব মাপতে হবে, আশেপাশে আলিম দেওয়ার জন্য আলিমের দূরত্ব মাপতে হবে, ফাজিল দেওয়ার জন্য ফাজিলের দূরত্ব মাপতে হবে। না না, এক এলাকায় ধরেন আমাদের মফস্বল এলাকায় ফাজিল মাদ্রাসা আছে। জি এখন আমি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা করতে এমপিওর জন্য আবেদন করব, তার দূরত্বটা কতটুকু হবে? তাহলে দূরত্ব ওই ফাজিলটাকে তখন আপনি তখন দাখিল হিসেবে কাউন্ট করবেন, কারণ ওই ফাজিলের ভিতর তো হুম, দাখিল আছে। সে জি জি, এটা জানা যাচ্ছে। জি স্যার, বিষয়টা মনে হয় স্যার জি এরকম নয়, মনে হয় স্যার দাখিল টু দাখিল, আলিম টু আলিম, ফাজিল টু ফাজিল, এরকম মনে হয়। না ওইটা হতে পারে, কিন্তু আবার স্যার এটা যদি হয় যে একটা আলিম একটা দেখা গেলো যে রাস্তার এই পাশে একটা কামিল মাদ্রাসা, ওই পারে একটা আপনার দাখিল মাদ্রাসা দিলেন, তাহলে তো আপনি ছাত্র কই পাবেন? আচ্ছা, দূরত্ব যেহেতু না কমপক্ষে স্যার, 4 কিলোমিটার হতে হবে। আমার ঠিক মনে হয় আছে যে স্যার। এটা স্যার যেহেতু স্পষ্টভাবে উল্লেখ নেই, আমি আমার মতো করে বললাম, এবার এটা সঠিক হতে পারে, ভিন্ন হতে পারে। কারণ কামিল মাদ্রাসা হলেও কামিলের ভিতরে কিন্তু দাখিল আছে, কামিলের ভিতরে কিন্তু আলিম আছে। সুতরাং তারা দেওয়ার ক্ষেত্রে তখন দেখবে যে আমি যে একটা দাখিল দিতেছি তাহলে আশেপাশে দাখিল কোথায় আছে। জি স্যার, এটা বুঝছি স্যার, ঠিক আছে। আমার সেন্স থেকে বললাম, এটা স্যার সঠিক হতে পারে যেহেতু স্পষ্ট প্রথম নেই। প্রথম শ্রেণী পৌরসভা বলতে কি জেলা সদরের পৌরসভা যাবে? জি জেলা হ্যাঁ, সদর জেলা পর্যায়ে, শহর। অর্থাৎ এটা স্যাররা আমরা বলি পরিপত্রে উল্লেখ কি আছে যে কোনগুলো প্রথম শ্রেণী পরিপত্রে। বিশেষ দেশকে বিডিএস। আমরা জি এটা ধরেন যে সরকারের একটা আইন কানুন বা নিয়ম নীতিতেই আছে। যেমন কক্সবাজার, আমরা তো সরকারি কর্মকর্তা যখন শিক্ষা সফরে যাই, অন্য জায়গায় গেলে পরে যে যা পাই কক্সবাজার গেলে পরে তার চেয়ে বেশি টিএ দিয়ে পাওয়া যায়। কারণ কক্সবাজারকে এ শ্রেণী, কক্সবাজার গাজীপুর এগুলোকে ব্যয়বহুল শক্তি হিসেবে স্যার ধরা আমি হয়েছে। আমি কক্সবাজার স্যার, ইকবাল জি জি ধন্যবাদ স্যার। স্যার, দাওয়াত রইলে স্যার, জি আনঅফিসিয়ালি ইনশাল্লাহ, বলে দিলাম আর কি। আপনার দাওয়াত দেন বা না দেন আমাদের যাইতেই হবে, কারণ এটা আমাদের দায়িত্ব। জি স্যার স্যার। এটা গেলো হচ্ছে দূরত্বের ভিত্তিতে স্যাররা। এখন আসি হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্যতা। 15,000 জনগোষ্ঠীর জন্য একটা দাখিল মাদ্রাসা, 60,000 65,000 জনগোষ্ঠীর জন্য একটি আলিম মাদ্রাসা। স্যার এর কিন্তু ব্যতিক্রম আছে। দেখা গেলো দুর্গম এলাকা, এখন সেই বান্দরবন দেখা গেলো 10 কিলোমিটার পর পর এলাকা, বা একটা গ্রামে থাকি 120-200 জন, সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্নতা আছে। দেখেন মাদ্রাসা শিক্ষা অনগ্রসর, ভৌগোলিকভাবে অসুবিধাজনক পাহাড়ি এলাকা, হাওর বাওর চরাঞ্চল, বিচ্ছিন্ন দ্বীপ, বস্তি এলাকা, নারী শিক্ষা, সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে মাদ্রাসা স্থাপন, পাঠদান, একাডেমিক স্বীকৃতি প্রদানের অনুমতির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় শর্ত শিথিলযোগ্য হবে। স্যার সব বিধানের সাথে কিন্তু কি ইল্লা, মানে ইল্লা কিন্তু থাকেই। সিটি কর্পোরেশন, প্রথম শ্রেণীর পৌরসভা এবং শিল্প এলাকার ক্ষেত্রে জনসংখ্যা বিবেচনায় 50% শর্ত শিথিল করা যাবে। সড়ক ও বিদ্যুৎ সংযোগ না থাকলে মাদ্রাসা স্থাপনের অনুমতি প্রদান করা যাবে না। আপনি বিচ্ছিন্ন একটা খাতের ভিতরে একটা মাদ্রাসা করলেন, সেখানে শিক্ষার্থী আসবে কিভাবে, আর শিক্ষকরাই আসবে কিভাবে? তাহলে সড়ক ও বিদ্যুৎ সংযোগ, তাহলে এটা কিন্তু একটা অন্যতম শর্ত কি, সড়ক যোগাযোগ থাকতে হবে, বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। স্যার তাহলে যেহেতু পরিশিষ্ট আসি, পরিশিষ্টগুলো আলোচনা করি। যে এমপিও প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এটা আমরা কোথায় পাইলাম? ওইখানে কিন্তু বলা হচ্ছে যে পরিশিষ্ট ক অনুযায়ী প্রাপ্যতার শর্ত ও যোগ্যতা। কারণ এত বড় টেবিল ওইখানে লিখতে গেলে তো অনেক জায়গা খাবে, এই জন্য ওইখানে না বলে এখানে বলছে। এখন আসি হচ্ছে এমপিও প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা। এখানে দেখেন স্যার এই চার্টগুলো আর মানে বলার কিছু নেই, আমরা সবাই একটু দেখে নেবো আর কি। দাখিল জি প্রথম থেকে স্যার। 10, সিটি কর্পোরেশনের 300 জন, আমরা সহশিক্ষা বা বালকের জন্য বালিকা হলে 250 জন, পৌর এলাকায় 275 জন, শুধু বালিকা 225 জন। এখন স্যাররা এই যে কত রকমের প্রশ্ন হতে পারে, এইখান থেকে চাইলে ঘুরে ফিরে 100টা প্রশ্ন করা যায়। সেটা কি বুঝতে পারছি বিষয়টা? এখন কোথা জি থেকে স্যার। দিবে, কিভাবে দিবে, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। আসলে আপনারা সব বিষয়ে একটু একটু হালকা করে ধারণা রাখবেন, যাতে করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। স্যার আমরা আমাদের সেই নীতিমালাতে এখন ফিরে যাই।
স্যার এখানে তাহলে আমরা মাদ্রাসার কতজন অ্যাড আছি স্যার? এইটা তার মানে যে কজন যুক্ত আছেন 50 জন যুক্ত আছেন এই কজন মাদ্রাসার আছেন যতটুকু মনে হয়। 50 জনের মতো স্যার। সবগুলো মাদ্রাসা তো। ঠিক আছে তারপরে স্যার। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোল ক্রিয়েট করবো, তাহলে মানে আমাদের একটা আইডিয়া হবে। জি স্যার। স্যার তাহলে কাম্য শিক্ষার্থী বুঝলাম, তাই না? কাম্য জি পরীক্ষার্থী স্যার। ও পাশ, এটা কিন্তু কি আছে পরিশিষ্ট গ, যে কাম্য শিক্ষার্থী। পরিশিষ্ট খ থেকে কাম্য শিক্ষার্থী কতজন শিক্ষার্থী থাকতে হবে। এখন এরপর এসে বলতেছে শুধু শিক্ষার্থী থাকলো না, দেখা যাচ্ছে আপনার খাতা কলমে মনে করেন যে এলাকার যা আছে পোলাপান সব নাম ঢোকা দিলেন, শুধু শিক্ষার্থী দেখা দিলেন, কিন্তু শুধু শিক্ষার্থী থাকলেই হবে না, তাদেরকে পাশ করতে হবে। কাম্য পরীক্ষার্থী ও পাশের হার, যে কতজন পরীক্ষা অংশগ্রহণ করলো। দেখা গেল যে আপনি দেখলেন যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ধরেন যে আশেপাশে এলাকা থেকে ভাড়া করে 2-4টা পোলাপান নিয়ে আসলেন, তো শুধু পরীক্ষা অংশগ্রহণ করলে হবে না, পাশও আবার হার আছে, পাশও করাইতে হবে। তাহলে এই সকল শর্তগুলো কিন্তু পূর্ণ হলেই, এই যে 5 থেকে 1 থেকে 5, 5, 5, 4 যেগুলো আছে এগুলো পূর্ণ হলেই তবেই কিন্তু কি হবে, একটা প্রতিষ্ঠান বা মাদ্রাসা এমপি এর জন্য আবেদন করতে পারবে, বা আবেদন করলে পারে তারা এমপি এর জন্য বিবেচিত হবে। এরপর 5.5 আসি জনবল কাঠামো। সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী পরিশিষ্ট ঘ, মানে ঘতে এখানে দেওয়া আছে যে স্যাররা, এই ঘটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে অধ্যক্ষ কি হবে, তার শিক্ষকতার যোগ্যতা কত, কোন পদে কতদিন থাকলে পারে সেই পদে আবেদন করতে পারবে, সবকিছু বিস্তারিত বলা আছে কিন্তু জনবল কাঠামো। জনবল কাঠামোটা হচ্ছে যে একটা মাদ্রাসার কতজন সদস্য থাকবে, কে কি পদে থাকবে, কে উপরে, কে সিনিয়র, কে জুনিয়র, এই সকল বিষয়গুলো যেগুলো বর্ণনা আছে সেগুলো হচ্ছে জনবল কাঠামো। তো সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী পরিশিষ্ট ঘ নিয়োজিত থাকতে হবে। তাহলে এটা কিন্তু এমপিও পাওয়ার শর্ত। দেখা গেল যে আপনি একটা মাদ্রাসা খুলছেন, আপনি একজন সুপার, আপনার আছে একজন সহ সুপার, ধরেন যে 5 জন মিলে একটা মাদ্রাসা চালাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এমপিও দিবে না। দেখবে যে জনবল কাঠামোতে যে আহ, কাম্য সংখ্যক যে শিক্ষক কর্মচারী আছে সেটা আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। তাহলে এমপিওর আবেদনের জন্য আপনাকে কি করতে হবে, কাম্য সংখ্যক জনবল এখানে থাকতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটি, গভর্নিং কমিটি, অ্যাডহক কমিটি থাকতে হবে। তাহলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবকিছু আছে, কিন্তু কমিটি নাই, আমি একাই 100, সেটা কিন্তু হবে না। অবশ্যই একটা কমিটি থাকতে হবে, অনুমোদিত কমিটি। এরপর হচ্ছে আহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসি এর সুপারিশ অনুসারে শিক্ষক এবং অন্যান্য ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এনটিআরসি এর আওতা বহির্ভূত পদে জনবল থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসি এর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত জনবল প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে বা নিয়োগ করতে হবে। তাছাড়া যেহেতু আমরা এমপি এর জন্য আবেদন করবো, নতুন প্রতিষ্ঠান, এখানে কিন্তু বলা আছে যে এনটিআরসি এর আওতা বহির্ভূত পদে জনবল থাকতে হবে। এরপর হচ্ছে কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি অধিভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ, ওই প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি নিশ্চিত করবে না। এখন দেখা গেল স্যাররা সকল শর্তই ফিল আপ করছে, কিন্তু সরকারের টাকা পয়সা নেই। সরকার আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করবে। তাহলে উপরে এই যে 5.5.7 পর্যন্ত যা কিছু আলোচনা করা আছে, দেখা গেলো যে সকল শর্তই পূরণ হয়। এরপরে যে আপনি যা মামলা করবেন যে আমাকে কেন দিচ্ছেন না, সেই সুযোগ কিন্তু নাই। এখানে বলা হচ্ছে যে নিশ্চিত করবে না, অর্থাৎ পূরণ করলেই যে এমপিও নিশ্চিত হবে তা কিন্তু না। সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করবে। আর্থিক সংশ্লেষ বিবেচনায় সকল ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এই যে নতুন যে এমপিভুক্ত করে, এমপিভুক্ত করার জন্য কিন্তু এই সকল প্রতিষ্ঠান, দেখা গেলো যে 100টা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করবে, তাদের প্রতি বছরে কত খরচ আসবে, কতজন জনবল আছে, কি পরিমাণ টাকা লাগবে, তখন এই একটা কিন্তু ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে এটা অর্থ বিভাগকে বা অর্থ মন্ত্রণালয়কে পাঠানো হয় যে গত বছর তো আমাকে দিয়েছেন 100 টাকা, এবার আরো কয়েকজন দেবো, 120 টাকা প্রয়োজন, আপনার টাকা আছে কিনা, দেওয়ার সক্ষমতা আছে কিনা। তখন অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই তবে কিন্তু এমপি দিতে পারে।
কারণ আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়, সে কি করলো, এমপিও দিয়ে দিল, কিন্তু টাকা তো দিবে কে? অর্থ মন্ত্রণালয়। তো এখানে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিন্তু এমপিও কিন্তু হবে না। যে পূর্বানুমোদন স্যার গ্রহণ স্যার সংশ্লেষ কি স্যার? সংশ্লিষ্ট আর সংশ্লেষ পার্থক্যটা কি? এটা সংশ্লেষ মানে স্যার না, সালেক সংশ্লেষণ, মানে এটা হচ্ছে বিশ্লেষণ সংশ্লেষণ যেগুলো আছে এটার সাথে আর কি, অর্থাৎ জড়িত, একটার সাথে একটা জড়িত। সংশ্লিষ্ট সংশ্লেষ একই বিষয়গুলো, অর্থাৎ আর্থিক সম্পর্ক আছে। লিমু ভাত দাও। এর পাশে ট্রাস্ট সংস্থা পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ট্রাস্ট সংস্থার পূর্বানুমোদন ব্যতি রেখে এমপিওভুক্ত করা হবে না। তাহলে ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্টের অনুমোদন লাগবে। ট্রাস্ট সংস্থা পরিচালিত কোন প্রতিষ্ঠানকে এমপিওভুক্তের জন্য আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সভাপতির যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে। এরপরে কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তর অনুকূলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। তাহলে এই যে 5টা মানে 10টা শর্ত দিছে, এই 10টা শর্ত পূরণ করলেই তবেই কেবলমাত্র একটা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে। এখন আসি নিয়োগ যোগ্যতা এবং জনবল কাঠামো। তাহলে এখানে আসি হচ্ছে দাখিল মাদ্রাসা, ভোকেশনাল মাদ্রাসা পদ পদবিগুলো দেখি। সুপার, সহ সুপার, সহকারী মৌলভী। সহকারী মৌলভী 4 জন থাকে। আল কোরআন, সহকারী মৌলভী আল হাদিস, সহকারী মৌলভী আরবি, সহকারী মৌলভী ফিক আকাইদা। অর্থাৎ 4টা বলা হলে মনে হয় স্যার নিয়োগের ক্ষেত্রে কি বিষয়গুলো উল্লেখ থাকে? জি না ছিল স্যার। না স্যার, স্যার বর্তমান এবার দিছে স্যার। সংশোধন করতে এবার। তার মানে কি স্যার, অর্থাৎ প্রত্যেকের পাশে কি সহকারী মৌলভী এরকম পদে লেখা থাকবে আল কোরআন আল হাদিস? জি 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 স্যার, স্যার, জি জি জি। আগে নতুন নট নিয়ম হয়েছে অ্যাপ্লিকেবল ছিল স্যার, জি। আগে ছিল যে 4 জন সহকারী মৌলভী। নট জি অ্যাপ্লিকেবল, সাবজেক্ট নট অ্যাপ্লিকেবল। জি, এখন হয়তো সাবজেক্ট সহ উল্লেখ আছে, তাই না? জি, ধন্যবাদ। এরপর সহকারী মৌলভী কারি। তাহলে 5টা হচ্ছে সহকারী মৌলভী: সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা। এখানে কি আছে যে অনুমোদন ও কাম্য শিক্ষার্থী সহ বিষয় চালু থাকলে তবে নিতে পারবে, তাছাড়া কিন্তু অনুমোদন না থাকলে কিন্তু নিতে পারবে না। সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, এরাও কিন্তু একই অনুমোদন থাকতে হবে। সহকারী শিক্ষক কৃষি, সহকারী শিক্ষক স্যার গার্হস্থ্য একটা বিজ্ঞান। প্রশ্ন করতাম স্যার আমি জি বলুন স্যার। যে ওই যে সহকারী শিক্ষক কোরআন বা হাদিস ফিকা এই জন্য কি কামিলে বা ফাজিলে কি আলাদা সাবজেক্ট লাগবে, নাকি যে কোনো বিষয় পাশ করলেই কোরআনের বা এরকম পদগুলির জন্য কি আলাদা আলাদা কোনো সার্টিফিকেট লাগবে? এখন ছাড়া আপনার এই প্রশ্নের জন্য আমরা সরাসরি চলে যাই পরিশিষ্ট গ। এখানে আমরা বন্ধ করে আমরা পরিশিষ্ট গতে চলে যাই। এটা হচ্ছে স্যাররা পরিশিষ্ট গ। ওই পরিশিষ্ট গ প্রথমে অধ্যক্ষ দিয়ে শুরু করছে আর কি। তো অধ্যক্ষ যেহেতু আমাদের দরকার নাই, এই অধ্যক্ষ আবার প্রকার আছে: অধ্যক্ষ কামিল মাদ্রাসা, অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা। আমরা সরাসরি যেহেতু সহকারী মৌলভী আরবি জিজ্ঞেস করছেন বা এগুলো জিজ্ঞেস করছেন, আমরা সেখানে যাই। তাদের কি শর্ত দেওয়া আছে? শুধু ফাজল পাস হলেই হবে স্যার। দেখেন স্যাররা, সহকারী মৌলভী আল কোরআন আল হাদিস আরবি ফিক আকাইদ দেওয়া সবগুলোর জন্য কিন্তু একটাই আছে, অর্থাৎ একই শর্ত, আলাদা আলাদা কোনো ওইভাবে কোনো শর্ত নাই। স্যার কি দেখতে পাচ্ছি আমরা? জি 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 স্যার। স্যার। যে এটা হচ্ছে সহসুপার, তাই না? সহসুপার পরে কি আছে? সহকারী মৌলভী আছে। বিএমএ ডিগ্রি সহ বাংলাদেশ শিক্ষা বোর্ড অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কামিল ডিগ্রি অথবা দাখিল আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয় সমূহে, আরবি বিষয় বলতে কি আল কোরআন ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়ান ইসলামিক স্টাডিজ, আল ফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ। এই কারণ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের নাম দিছে আরবি, কোনো বিশ্ববিদ্যালয়ের নাম দিছে আরবি ও ভাষা, আরব ভাষা ও সাহিত্য, কোনো জায়গায় নাম আছে ইসলামিক স্টাডিজ। 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। এটা কেন আসে স্যার? ফাজিল, তাই না? ফাজিলে যে আমরা জানি যে ফাজিলে আছে, ফাজিল কামিল সহ। জি এটা হচ্ছে প্রথম। আর তারপর হাবিল হচ্ছে হাবিল সহ কামিল স্যার, জি স্নাতকোত্তর আছে স্যার। জি কামিলকে স্নাতক ধরা হয় কি? জি, ফাজিল সহ কামিল, অর্থাৎ কামিল থাকতে হবে। আর অনার্সের ক্ষেত্রে শুধু অনার্স থাকলে হবে আর কি, মাস্টার্স তেমন ম্যান্ডেটরি করে না এখানে।
4 জি বছর স্যার। মেয়াদি স্নাতক, অর্থাৎ অনার্স থাকলে হবে অনার্সের ক্ষেত্রে। আর যদি সে ডিগ্রি করে, ও প্যাঁচ লাগাইছে। জি স্যার 3 বছর মেয়াদি কি স্নাতক আছে? আচ্ছা, মাদ্রাসায় যে অনার্স আছে এটা কয় বছর মেয়াদি স্যার ওরা? 4 বছর স্যার। তাহলে 3 বছর মেয়াদি জি 3 স্যার বছর এটা ফাজিল 3 পাস বছর কোর্স স্যার স্যার, জন্য স্যার। ফাজিল 3 পাস বছর স্যার। কোর্স। তাহলে 3 বছর মেয়াদি স্নাতক বা সম্মান কোর্স আছে কিনা জানা? আচ্ছা যাই হোক, দেখছি। জি স্যার। আর ফাজিল হচ্ছে মানে ডিগ্রি সেটা। কামিল 2 বছর স্যাররা স্যার, তাহলে প্রিভিয়াস মাস্টার, জি বিএমএর সহ থাকলে পারে কি সর্বোচ্চ 10ম গ্রেড। 25 তম সমপদের ইন্ডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য, তারা হচ্ছে 10ম গ্রেড পাবে। আর হচ্ছে একই বিষয়গুলো থাকবে, এটা হচ্ছে কি, অর্থাৎ একটা হচ্ছে বিএড সহ, একটা হচ্ছে বিএড ছাড়া। বিএড ছাড়া কত জি। পাবে? গ্রেড 11। তো স্যাররা আমরা যেটা স্যার দেখলাম যে এখানে, স্যার কাইন্ডলি বিএড সম্পর্কে একটা প্রশ্ন আমার। জি বলুন স্যার। স্যার যারা বিএড করছে বিএড থেকে নাকি 10 বছর পরে উচ্চতর স্কিল পাবে। এখন তো এই যে আমাদের জনবল কাঠামো 2026-এ নীতিমালায় 11-5-এ উল্লেখ আছে বিএডটা হচ্ছে এখন শিক্ষা মানে বৃত্তি বা শিক্ষার একটা স্যার আমি ক্লিয়ার এখন করতেছি, উচ্চতর স্কিল আমি পেতে একটু হলে কি ক্লিয়ার, স্যার প্রথমে এমপিইউ থেকে হবে নাকি বিএড থেকে হবে? স্যার আমি একটু ক্লিয়ার করি স্যার। জি স্যার বলুন। জি জি স্যার। স্যার। বিষয়টা হচ্ছে আমি 2021 সালে বিএড স্কেল ধরাইছি। আমি এই মাসে আমি হচ্ছে টাইম স্কেল পাইছি স্যার, এই নীতিমালা অনুযায়ী আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 সেভ হয়েছে স্যার। স্যার আপনার নাম কি স্যার? আব্দুল ওহাব। আব্দুল ওহাব। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে ইনশাল্লাহ। জি ধন্যবাদ স্যাররা, আমরা মানে সামনে আগাই, সামনে আগাতে থাকি। জি স্যার। তো স্যাররা এখানে আমরা দেখতে পেলাম যে আসলে অর্থাৎ প্রতি বিষয়ের জন্য আলাদা কোনো কিছু নাই, সব বিষয় মূলত সহকর্মী মৌলবী মানে শুধু একই, শুধু হয়তো বা নিয়োগের ক্ষেত্রে শুধু একটু আলাদা থাকবে, যে সহকর্মী মৌলবী এই বিষয়, সহকর্মী মৌলবী এই বিষয়, এটাই মনে থাকবে। এর বাইরে মনে হয় তেমন কিছু মনে হয় আর থাকবে না। তাহলে আমরা আবার সেই পদক্রমে যাই, পদ সংখ্যা যাই, যে কোথায় কি পদগুলো। সাড়ে 11টা বাজে। স্যার আজকে মতো শেষ করে দেন। এটা মানে স্যার আসলে বিষয়গুলো কিন্তু অনেক, আপনারা যদি একটু নিজেরাই পড়বেন, নিজেরাই একটু নোট করবেন, তাহলে কিন্তু ধরেন এগুলো তাছাড়া দেখলাম যে দাখিল মাদ্রাসা আছে কত ধরনের, 33 ধরনের পদ। এটা কিন্তু সরাসরি আসতে পারে যে প্যাটার্নভুক্ত। ওই দিন মনে হয় এই প্যাটার্ন নিয়ে একটু ঝামেলা হয়েছিল আর কি, যেখানে অনেকে বুঝতে পারে নাই। একটু সহজভাবে বলি স্যার, প্যাটার্নভুক্ত বলতে কি, আমি একটা বিল্ডিং করব, এই বিল্ডিং এর জন্য ধরুন বিল্ডিং করার জন্য আমি লোক নিয়োগ দিতে পারবো। এখানে বলা আছে যে রং মিস্ত্রি নিয়োগ দিতে পারবো, ধরলাম যে 4 ধরনের লোক দিতে পারবো, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, আর একটা ধরলাম যে পানি মিস্ত্রি, ধরে নিলাম আর কি। তো এই রং মিস্ত্রি আমি 4 জন দিতে পারবো, কিন্তু এখানে চাইলে কিন্তু আমি অন্য বিষয় অর্থাৎ এই 4 ধরনের বাইরে কিন্তু আমি যেতে পারবো না। এই প্যাটার্নভুক্ত বলে হচ্ছে অর্থাৎ এই যে সকল বিষয়গুলো নির্দিষ্ট আছে, এই সকল বিষয় হতে পারে, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু এই বিষয়ের বাইরে থেকে কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না, প্যাটার্নভুক্ত যেটা আর কি। একটা প্রশ্ন ছিল। এরপর স্যার ছাড়া দেখি, একটা এরপর হচ্ছে আলিম মাদ্রাসা দেখি। আলিম মাদ্রাসা অনেক শর্ত আছে। আলিম মাদ্রাসা আছে হচ্ছে 43, তাহলে 33 আছে হচ্ছে দাখিল মাদ্রাসায়, আলিম মাদ্রাসা হচ্ছে 43। এরপরে ফাজিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা ফাজিল আছে 43। 43। স্যার প্রশ্ন ছিল স্যার, আমি এই মাদ্রাসা 52। ট্রেড ইন্সপেক্টর পদটা কি? কারিগরি খেলা ম্যাডাম যদি দেখুন স্যার, কারিগরি থাকে, কারিগরি কারিগরি থাকলে সেটা অনুমোদন লাগবে। থাকে, তাহলে এই পদে নিয়োগ দিতে পারবেন, ট্রেড যদি না থাকে তাহলে দিতে পারবেন না। প্রতি বিষয়ের জন্য একটি করে ট্রেড ইনস্ট্রাক্টর। তো সেক্ষেত্রে
কিন্তু আবার বেশি হতে পারে। তাহলে স্যার এটা মনে রাখবো যে 33, 43, 43, 52 এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফাজিল মাদ্রাসার জন্য প্যাটার্নভুক্ত পদ কতগুলি, কামিল মাদ্রাসার জন্য প্যাটার্নভুক্ত পদ কতগুলো, এটা কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে। জি স্যার। স্যার আলিম এখন মাদ্রাসা ফাজিল মাদ্রাসার প্যাটার্ন কি একই সমান? জি স্যার, আলিম মাদ্রাসা এবং ফাজিল মাদ্রাসা প্যাটার্ন কি স্যার একই সমান? যে হ্যাঁ এটা আমরা বলবো না, এটা দেখেন সরাসরি কি আছে। এই যে একই 43, রকম স্যার। এই যে 43, এটা হচ্ছে কি মাদ্রাসা? ফাজিল মাদ্রাসা। ফাজিল মাদ্রাসা 43, আলিম মাদ্রাসা 43। স্যাররা প্যাটার্ন হচ্ছে 43, কিন্তু সংখ্যা কম বেশি হতে পারে। তাই কি বুঝতে পারছি বিষয়টা? জি জি স্যার। দেখা গেলো যে স্যার ফাজিলে বেশি একটা আছে, এই স্যার জন্য একটা প্রশ্ন প্রভাষক। আছে স্যার। জি স্যার বলুন। এই যে আলী মাদ্রাসা যারা ওই যে এমফিল পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, এনাদের এই ইনক্রিমেন্টের বিষয়টা এটা কি এখন চালু হয়ে গেছে? প্রজ্ঞাপন যে চালু এই হলে এই নীতিমালায় বলা আছে আর কি, তো এখন মনে হয় যোগাযোগ করতে পারেন, বা আপনাদের তো একটা গ্রুপ আছে তাই না, এমফিল মাদ্রাসা অর্থাৎ এমফিল পিএইচডি ডিগ্রি মাদ্রাসা শিক্ষক ফোরাম, ডক্টর আহমদুল্লাহ যিনি আচ্ছা এটাতে আছেন দেখলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। জি স্যার। স্যার এগুলো সবগুলোতে আবার বিভিন্ন রকম শর্ত আছে, এগুলো আমরা না পড়ে সরাসরি একটু দ্রুত যাই। মাদ্রাসার সময়ে বিষয় বিভাগ শাখা খোলার শর্তাবলী, এখানে অনেক কিছু বিষয়গুলো আছে। স্যার আমরা মনে হয় অনেকটাই শেষ করছি। আসলে এটা ধরুন যে কতটুকু আলোচনা করতে হবে, আমরা তাহলে পরে কি একদিন আলোচনা করবো স্যাররা? আজকে 11:30 বাজে, রমজানের দিন আমরা শুরু করছি, তবে যে আজকে স্যার একদিনে তো ক্লোজ করে দেওয়া শেষ হবে না তো স্যার। জি আসলে বিষয়গুলো অনেক, ধরেন যে এখানে 32-33টা জি পৃষ্ঠা আছে, স্যার। এবং স্যার প্রত্যেকটা একটু ভালো করে এরপরে আলোচনা, বিস্তৃত আলোচনা। আইন 42 পৃষ্ঠা বিধি স্যার। পরিধি পরিপত্র এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তারপরে কোরআন হাদিস। না, আইন পরিবর্তন কি, এটাই তো আইন পরিবর্তন হয়। এবং যত আইন বলে মাদ্রাসা, যত আইন বলেন সবার উপরে আইন হচ্ছে এইটা, কারণ আপনার মাদ্রাসাগুলো চলেই মূলত এইভাবে, নতুন নিয়ে যা যা কিছু আছে সবগুলো মূলত চলে এটা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা যে 5টা বলছি আর কি, 5টা নিয়ে মোটামুটি আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। এমপি নীতিমালা, এরপর হচ্ছে ম্যানেজিং কমিটির যে নীতিমালা আছে, এরপর হচ্ছে ছুটি বিধি আছে, পেনশন বিধি, এরপর হচ্ছে আর্থিক বিধান। তো এইগুলো নিয়ে মোটামুটি একটু অ্যাক্টিভ থাকবেন। পেনশন স্যার বিধিটা হরতাল দিবেন স্যার। জি ইনশাল্লাহ সবই দিয়ে দেবো আর কি স্যাররা। এখন শেষ হলে এটাও দিয়ে দেবো, এবং সেই সাথে আমরা যে বলছিলাম যে একটা এমসিকিউ আমরা সংগ্রহ করছি, সেটাও দিয়ে দেবো। মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয়, সেগুলো একটু আপনারা প্রস্তুতি নেবেন। জি স্যার। স্যার আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্রটা তো আমাদের জানা থাকতে হবে না? জি আমরা বলি স্যার, ম্যানেজিং কমিটির ক্ষেত্রে অনেকগুলো পরিপত্র আছে। একটা ধরেন যে মাদ্রাসা বোর্ডের একটা আছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে, আবার একটা শিক্ষা মন্ত্রণালয়ের ইন জেনারেল আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো মূলত স্যার একটা প্রশ্ন, দুইটা, অর্থাৎ বোর্ডেরটা এবং অধিদপ্তর এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এই দুইটা ফলো করলে মোটামুটি হয়ে যাবে। স্যার একটা স্যার প্রশ্ন করতাম স্যার। জি স্যার বলুন স্যার। স্যার তাহলে পরবর্তী ক্লাসে আমাদের এই ছুটি আর হলো যে কমিটির বিষয়টা আলোচনা করা যেতে পারে। এগুলো কথা বলবো ইনশাল্লাহ। সেই সাথে আরেকটা বিধান আছে স্যাররা, বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী, এবং ওইখানে মূলত ওইটাকে কেন্দ্র করেই এমপি নীতিমালার ওইটা মূলত একই, ওইটার আলোকে এটা রচিত, এবং এইটার ওইটা দেখা যায় প্রায় একই রকম হয়ে যাবে আর কি। স্যার স্যার আমার একটা প্রশ্ন, মোহম্বল এলাকা। জি স্যার। স্যার আমি শুধু একটা প্রশ্ন করতাম স্যার। জি অবশ্যই স্যার, জি করুন স্যার, বলুন স্যার। স্যার আমরা যারা মাদ্রাসা থেকে ফাজিল পাস করছি 2 বছরের কোর্স, জি স্যার। স্যার সহকারী মৌলবী 10 বছর পরে একটা স্যার উচ্চতর স্কেল পাইছি, তো আমরা বিএড করার কোনো সুযোগ পাইনি স্যার। আমাদের জন্য মাদ্রাসা শিক্ষকদের জন্য বিএমএড একটা কোর্স চালু হয়েছে স্যার 2023 সালে স্যার। জি উন্মুক্ত অধীনে। জি স্যার উন্মুক্ত থেকে। এখন আমরা যারা বিএমএড কোর্স কমপ্লিট করছি, আমরা কি স্যার বিএড স্কেল দৌড়াইতে পারবো? এখন স্যার ওইখানে লেখা আছে না 5 বছরের ভিতরে, 5 বছর শর্ত আছে চাকরিতে আচ্ছা যোগদানের থেকে 5 বছরের ভিতরে। তো এইটা যেহেতু বাইপাস হয়ে গেছে, এখন মনে হয় সম্ভব নয়। স্যারটা একমাত্র কিন্তু উন্মুক্তই কিন্তু এই সুযোগটা দিচ্ছে, অর্থাৎ উন্মুক্ত সুযোগ দিচ্ছে যে আপনার হলেও দেখা গেলো যে অনেক আলিম পাস করে ঢুকছেন, তো আলিম পাস করা হলেও যদি মাদ্রাসা শিক্ষক হয়ে থাকে বা ফাজিল 2 বছর ফাজিল থাকে, তারা কিন্তু কি করতে পারবেন, আহ এই ডিএমএডটা করতে পারবেন। কিন্তু ওইখানে আবার শর্ত আছে যে আপনি যোগদানের 5 বছরের ভিতরে।
এটা তো আপনি বাইপাস হচ্ছে তখন তো আর হবে না। ধন্যবাদ স্যার। স্যার আর কোনো বিষয় বা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি আসলে। আজকে ধরেন যে স্যার আমার অনেক জিজ্ঞাসা, কষ্ট করছেন, জি এই জন্য 4টা ধন্যবাদ সেশন স্যার। ছিল, ধরেন যে স্যার শিক্ষা মহব্বল কি এডিট স্যার? এডিট অপশনটা যদি চালু করতে তো ভালো হইতো। স্যার আপনাদের মনে করেন যে স্যার আছে, আপনাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজকে, ধরেন আজকে আমার 4টা সেশন ছিল, প্রিন্সিপাল স্যারদের একটা সেশন ছিল, আবার অন্য বিষয়, তাহলে দিনেও 4টা সেশন, আবার রাতে টানা মনে হয় প্রায় 2 ঘন্টা হচ্ছে আর কি। কথা বলাটা খুব ভালো একটা পরিশ্রমের বিষয়। তো ঠিক আছে স্যার, স্যার দোয়া দয়া করে করবেন। একটা কথা বলবেন। জি অবশ্যই স্যার। স্যার এডিট অপশনটা চালু করবে না? কোথায় স্যার এই আবেদন এডিট? জি জি। এটা স্যার এটা তো আমাদের ফাংশন না, এটা আসলে আমার ফাংশন তো আমি করে দিতাম, কিন্তু যেটা আমাদের ফাংশনে এনটিআরসি এনটিআরসি এর ফাংশন, এটা এনটিআরসি কর্তৃপক্ষই ভালো জানেন যে তারা করবেন কি করবেন না, এটা সম্ভবত না করার সম্ভাবনাই বেশি আর কি। স্যার মহব্বল কি আঞ্চলিক এলাকা? কোনটা স্যার? স্যার মহম্বল যে লেখা। মফস্বল 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 অবশ্যই। মফস্বল। স্যার একটু বলি, মফস্বল একটু ক্লিয়ার করি। ধরেন যে সিটি কর্পোরেশন বাদ দিই, কারণ সিটি কর্পোরেশন গুলো তো কোনো না কোনো একটা জেলা। ধরলাম বরিশাল সিটি কর্পোরেশন, সেটা তো বরিশাল জেলা আছে। তাহলে হচ্ছে সিটি কর্পোরেশন, বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশন এরিয়া এবং জেলা শহর যা আছে, জেলা শহরটা পৌরসভা। একটা পৌরসভার অধীনে। জেলা যে পৌরসভা আছে, এই পৌরসভা, জেলা পৌরসভা সদর আর হচ্ছে সিটি কর্পোরেশন, এর বাইরে যত এলাকা আছে সবই মফস্বল, সেটা উপজেলা হোক বা যাই হোক। এরকম এটাকে পল্লীর মতো। জি, অর্থাৎ জি মফস্বল স্যার সেটা ধন্যবাদ। না, আর একটা মফস্বল বিষয় হলো স্যার, আমি বলি এটা মফস্বল, আর সেটা পল্লী তো গ্রাম অঞ্চল, তখন সেটা তো গ্রাম অঞ্চল হয়ে গেল। উপজেলা সদরটাকে কিন্তু মফস্বল বলা হচ্ছে, উপজেলা সদরকে, উপজেলা শহরকে, এটা কিন্তু মফস্বল। জি। সব ঠিক আছে স্যার, অনেক কষ্ট করছেন স্যার। জি স্যার, আর কোনো প্রশ্ন থাকলে যে জিজ্ঞাসা করতে পারেন। আসলে এটা আমার নিজে জানা বা অন্যকে জানানো, এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, সেই থেকে স্যার যে এই আপনার। ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নীতিমালাটা স্যার, জি স্যার। ওইটা পাওয়া যাবে, নেটেই পাওয়া যাবে না লিঙ্ক আছে? যে সবকিছু নেটে অ্যাভেলেবল স্যার, শুধু একটা সার্চ দিয়ে খুঁজতে হবে আর কি, নেটে সবকিছু অ্যাভেলেবল আছে, আমরা খুঁজে আপনাদেরকে সরবরাহ করবো ইনশাল্লাহ। দিলে ভালো স্যার হয় স্যার। আমি সুপার বা সুপার পোস্টে আবেদন করেছি, তাদের জন্য কি আরবি বিশ্ববিদ্যালয়ের নীতিমালাটা কি জরুরি পড়া? ম্যাডাম না। আসলে আপনি কোন অর্থাৎ আপনি কোন অধিদপ্তরে পরীক্ষা দিবেন এইটা নির্ভর করতেছে। আপনি যেই অধিদপ্তর অধীনে পরীক্ষা দিবেন সেই অধিদপ্তরকে ফলো করতে হবে। তার কি বুঝতে পারছি বিষয়টা? জি, বুঝতে পেরেছি। স্যার আইনগুলো দ্বারা কি বুঝেছেন স্যার? বুঝি নাই স্যার। ওই যে এনটিআরসি 1 নং আইনের কথা বলা আছে, 1 নং আইনে জি, মানে কি বলা আছে? আমরা বলি স্যাররা জানা আছে কি? আইন পাশ করে সংসদ, প্রতি বছর সংসদ যে আইন পাশ করে তার একটা নাম্বার থাকে। ধরেন যে এই যে নতুন সরকার আসছে, আসলে কিন্তু তারা আইন পাশ করতেছে এবং তার এই আইনে কিন্তু একটা নাম্বার থাকবে। তো 2005 সালে সর্বপ্রথম যে আইন পাশ করছিল, মানে 2005 সালে সংসদ বসার পরে সর্বপ্রথম যে আইন পাশ করছিল সেটা হচ্ছে এনটিআরসি এর আইন। এই জন্য সেটাকে বলা হচ্ছে 1 নাম্বার আইন। দেখা গেলো যে একটা বছরে 200টা আইন পাশ হয়েছে, এই প্রতিটা আইনেরই একটা নাম্বার থাকে এবং ওই লেজার দেখলে বোঝা যায় যে 2005 সালে হয়তো বা 20 নাম্বার আইন আছে, সেই 20 নাম্বার আইন ধরেন যে সিগারেট খাওয়া নিষেধ এই কেন্দ্রিক। এই জন্য প্রতিটা আইনের একটা নাম্বার থাকে এবং কত সালে পাশ হয়েছে, কত নাম্বার আইন। এনটিআরসি যে প্রতিষ্ঠা হয়েছে এটা 2005 সালের আইন এবং 2005 সালের 1 নম্বরে ওই আইনটা ছিল, এই জন্য 2005 সালের 1 নম্বর আইন। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। আইনগুলোতে গেলে পারে, অর্থাৎ সরকারের আইনগুলো কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে পারে যখন আপনি 2005 সালে আইনে যাবেন, দেখা গেলো যে 100টা 200টা এত বেশি হবে আর কি, 400 500 ধরলাম যে আইন আছে, তার ভিতরে 1 নাম্বার যে আইন পাশ হয়েছে সেটা হচ্ছে এনটিআরসি এর আইন, এটা হচ্ছে 1 নাম্বার আইন। জি স্যার ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ স্যার, তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আপনাকেও আলাইকুম ধন্যবাদ স্যার। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।